আসসালামু আলাইকুম। হাই হাই, আছেন কেমন? যেতে নাহি দেব হয়, কি বলে না, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হ্যাঁ, আমাদের শেষ হইয়াও হইল না শেষ। এই জন্য আমরা আবার ক্লাসে চলে আসলাম। বুঝতে পারলাম কি, আর্টিকেল নিয়ে কথা বলবো। কেউ কি আছেন? শুনতে পাওয়া যাচ্ছে কি না? নিশাদ, কি খবর? নিশাদের খবর কি? ওকে, দ্রুত জয়েন করে ফেলি। কত এই 9জন ক্লাস দেখছেন? তাহলে ক্লাসে আসা যাবে না তো। এই যে নতুন বেচে যারা আছে, হ্যাঁ, নতুন বেচে যারা আছে, এই বেচে যারা নতুন বেচে আছে তাদেরকে দেখিয়েন যে নতুন বেচে কেমন ছেলেমেয়েরা ক্লাস দেখে, বলেন। আপনাদের এই ক্লাসে আমি উপস্থিতি সব, মানে আমি অনলাইনে যতগুলা ব্যাচ পড়াইছি সব থেকে কম উপস্থিতি পেয়েছি এই ব্যাচ। দ্রুত জয়েন হতে থাকেন এবং আমরা আর্টিকেল নিয়ে কথা বলার চেষ্টা করা হবে। আর্টিকেলের গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে কথা বলা হবে। কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও টুকটাক কিছু পরীক্ষায় আর্টিকেল আসে। এই যে নিশাদ কিন্তু নিশাদ কি ক্লাস করে না নতুন ব্যাচে? নিশাদ মনে হয় ক্লাস করে, হ্যাঁ। কিন্তু আপনাদের দেখেন, একটা কথা শুনেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলি। কারো যদি একটা গার্লফ্রেন্ড থাকে তখন ও যে পরিমাণ খুশি থাকে, গার্লফ্রেন্ড যদি 5টা থাকে তখন ওর খুশির মাত্রাটা 5 গুণ বেড়ে যায়। হ্যাঁ, বাস্তবতা। আপনি বুঝেন কেমনে? সব কিছু করে বুঝতে হয় না, অনেক কিছু না, পৃথিবীতে অনেক কিছু না করে বোঝা যায়। তাই আর আপনি বলেন, একটা ক্লাসে যখন আপনাদের, আমার যদ্দূর মনে হয় এই বেচটা সর্বশেষ আমি 30 থেকে 35 জন নিয়েও ক্লাস নিছি। এবার আপনি চিন্তা, একটা বেচে 30 থেকে 35 জন আছে, আর একটা বেচে 700 থেকে 800 ছেলে মেয়ে ক্লাস দেখছে। তো অবশ্যই কোন জায়গায় আপনার এফোর্ট বেশি থাকবে, মানে কথা বলতে ভালো লাগবে মানে। এবং আপনি আরেকটা বিষয় লক্ষ্য করেন, এখানকার নতুন 2-4 জন যারা আছেন নতুন ব্যাচটায় প্রত্যেক দিন 1.5 ঘন্টা করে ক্লাস নেই, একদম প্রত্যেক দিন 1.5 ঘন্টা করে ক্লাস নেওয়া হয়। আপনাদের বেচে মনে হয় ভুল করে আমি একদিন 1.5 ঘন্টা নিয়েছিলাম, মানে এরপরে মনে হয় আমার কথা শুনতে হলো। এই লাইফ ইজ এ প্রসেস অফ লার্নিং। দেখেন, এইবার কিন্তু আমি লিখে দিছি, এইবার যখন ভর্তি করাইছি তখন কিন্তু লিখে দিছি হচ্ছে যে ক্লাস হবে 50 থেকে 80 মিনিট। মানে এটা কেন লিখছি জানেন? আপনাদের এই ব্যাচের অভিজ্ঞতা থেকে। মানে এটা কিন্তু আমার কখনো জানা ছিল না যে লিখতে হবে ছেলে মেয়েদেরকে, না লিখলে আবার কথা বলবে। বুঝাতে পারলাম? এগুলা মানে আপনি বই পুস্তক পড়ে এগুলো কখনো শিখতে পারবেন না। মানে চলমান যে অবস্থাটা, এই শিক্ষাটা আপনাকে দক্ষতা অর্জন করতে সহায়তা করবে, এবং যত বেশি দক্ষ হবেন তত বেশি টাকা বেশি ইনকাম করতে পারবেন। কম দক্ষ কম টাকা বেশি, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তবতা। আমরা চলেন একটা আর্টিকেলকে মারামারি করি। মানে এই কি রাখলাম, মার্কার কোথায় রাখলাম, মার্কার না কি জানি বলে, ওই পেন কোথায় রাখলাম, একটু ওয়েট করেন। ও পাইছি, নিচে ছিল। আমরা একটু পড়বো, হ্যাঁ, আর্টিকেল পড়বো, একটু জিনিস লিখবো আমরা। আর্টিকেল সব থেকে সহজ জিনিস। পড়তে গেলে আর্টিকেলে এত কিছু পড়া লাগে, এখানে আপনার পড়ে বুঝবেন না এমন কিছু নেই। এই কারণে আমি অন্যান্য বেচগুলোতে স্কিপ করে আসছি, কিন্তু এই বেচটাতে আপনাদের আর্টিকেল দিব, যেহেতু আমি কথা দিয়েছি যে আপনাদের আর্টিকেল দিব, এই কারণে আমাদের ক্লাসে আসে ইনশাল্লাহ। আমরা খুব একটু মনোযোগ দিই। প্রথম কথা হচ্ছে, আর্টিকেলকে আমরা চিনি, পয়েন্ট আকারে লিখবো। 1 নাম্বার পয়েন্ট আকারে লিখবো। 1 নাম্বার পয়েন্ট, আর্টিকেল কারা? এ এন দা কে আর্টিকেল বলে, TICL আর্টিকেল বলে। এবার প্রশ্ন হচ্ছে, আপনাদের যখন পজিশন অফ পার্টস অফ স্পিচ এই অধ্যায়টা পড়াইছিলাম তখন আপনাদেরকে বলছিলাম
যে আর্টিকেল ডিটারমিনার হিসেবে কাজ করে, তাহলে মানে আপনারা জানেন ডিটারমিনার অবশ্যই নাউনের পূর্বে বসে। ডিটারমিনার অবশ্যই কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে ডিটারমিনার বসে বলেই আর্টিকেলকে, নাউনের পূর্বে ডিটারমিনার বসে বলেই ডিটারমিনারকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তো যতগুলো ডিটারমিনার ছিল এর ভিতরে আর্টিকেলটা ছিল না? আর্টিকেলটা ছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আর্টিকেল, ARTICL, আর্টিকেল নাউন এর পূর্বে বসে, আর্টিকেল নাউনের পূর্বে বসে, আর্টিকেল নাউনের পূর্বে বসে নাউনকে নির্দেশ করে। হ্যাঁ, এই কারণে ট্রেডিশনাল গ্রামার অনুসারে এরা ডেমনস্ট্রেটিভ, DEMONS, ডেমনস্ট্রেটিভ, STRATIV, ডেমনস্ট্রেটিভ ADJECTIV, ট্রেডিশনাল গ্রামার অনুসারে এরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবং আমরা বলেছিলাম যে মডার্ন গ্রামার অনুসারে আর্টিকেলগুলো কি বলা হয়? ডিটারমিনার বলা হয়। বা আমরা যে ডিটারমিনারগুলো পড়ছি এই সবগুলা কি মডার্ন গ্রামার অনুসারে কি বলা হয়? ডিটারমিনার বলা হয়। কারণ মডার্ন গ্রামার অনুসারে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার না 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। কি বলেন তো? যে কয়টা ছিল সবগুলো আছে, প্লাস হচ্ছে আমাদের একটা অতিরিক্ত আর্টিকেল, আমার ডিটারমিনার। তা আমাদের যেহেতু মডার্ন গ্রামার অনুসারে এই চার্টটাকে আমরা যে ডিটারমিনার চার্টটাকে দিয়েছিলাম এগুলোকে ডিটারমিনার বলা হয়, এবং আর্টিকেল যেহেতু ওদের অন্তর্ভুক্ত এই জন্য আর্টিকেলগুলোকেও ডিটারমিনার বলা হয়। কোন অনুসারে বলেন তো? মডার্ন গ্রামার অনুসারে। 4 নম্বর পয়েন্ট, এমজি মানে কি ভাই বলেন তো? এতে আবার অন্য কিছু মনে করি না, ঠিক আছে? এমজি মানে হচ্ছে যে এমজি অনুসারে, মডার্ন গ্রামার অনুসারে এরা ডিটারমিনার, DETR, ডিটারমিনার। এটা 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট লিখবো আমরা। 5 নম্বর পয়েন্ট লিখার আগে অন্য জায়গায় একটা এক্সাম্পল লিখবো। আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে, আমরা যদি বলি যেমন যদি আমরা বলি যেমন ভাওয়াল, BOWEL, ভাওয়ালের পূর্বে সাধারণত আমরা কি জানি? আর্টিকেল এন বসে, তাই তো? আচ্ছা, কিন্তু আমরা যদি বলি যেমন ইউরোপিয়ান অথবা ইউনিভার্সিটি, UNIVERSITY, ইউনিভার্সিটি এটা কি বলেন তো? একটা শব্দ, ওয়ার্ড, যেটার পূর্বে আর্টিকেল আছে, কিন্তু এটার উচ্চারণটা কি বলেন তো? ইউ এর মতো। ভাওয়েল থাকলেই যদি এন হতো তাহলে এখানে এন ইউনিভার্সিটি হতো। ভাওয়েল থাকলেই এন যদি হতো তাহলে আমাদের এন ইউনিভার্সিটি হতো। কিন্তু ভাওয়েল থাকলেই আর্টিকেল সবসময় এন বসে না। কিন্তু ভাওয়েল থাকার পরেও যদি শব্দের উচ্চারণটা ইউ অথবা ওয়া এর মতো হয়, কার মতো? ইউ অথবা ওয়া এর মতো হয়, তখন এক্ষেত্রে এন না বসে এ বসে। তখন এক্ষেত্রে কি বসে? এন না বসে কি বসে? এ বসে। তার মানে আমরা কি পাইলাম বলেন তো? তাহলে আমরা সাউন্ড অনুসারে পাইলাম। আর্টিকেল কার অনুসারে বসে? সাউন্ড অনুসারে না। কার অনুসারে বলেন তো? উচ্চারণ অনুসারে, প্রনাউন্সিয়েশন। যদি সাউন্ড অনুসারে বসতো তাহলে অবশ্যই এখানে এন বসার কথা। যেহেতু উচ্চারণ অনুসারে বসে এই জন্য আর্টিকেল ব্যবহার করা হয় উচ্চারণের ভিত্তিতে, প্রনাউন্সিয়েশনের ভিত্তিতে। তো 5 নাম্বার পয়েন্ট আপনি লিখবেন, আর্টিকেল বসে প্রনাউন্সিয়েশন, PRONUN, প্রনাউন্সিয়েশন এর উপর ভিত্তি করে। আর্টিকেল বসে, এটা আর্টিকেল সম্পর্কে 5টা মৌলিক ধারণা। প্রথম মৌলিক ধারণা কি? AN, দা, এগুলোকে আর্টিকেল বলা হয়। 2 নম্বর মৌলিক ধারণা কি? আর্টিকেল সবসময় কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। এখন নাউনের পূর্বে যে বসে সেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। যেহেতু আর্টিকেল নাউনকে নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে অথবা নাউনের সংখ্যা নির্দেশ করা ইংরেজি হচ্ছে ডেমনস্ট্রেশন। এই জন্য ট্রেডিশনাল গ্রামার অনুসারে আর্টিকেলগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। সেকেন্ড ওয়ান হচ্ছে মডার্ন গ্রামার অনুসারে এদের আলাদা নাম আছে, কি বলেন তো? ডিটারমিনার। এরপর আমরা ব্যবহার করার চেষ্টা করলাম যে এই যে জিনিসগুলো আছে, যে আর্টিকেলটা দেখানোর চেষ্টা করলাম সাউন্ডের ভিত্তিতে ব্যবহৃত হয় না। আর্টিকেল মূলত হয় উচ্চারণের ভিত্তিতে। আর্টিকেল মূলত কি হয়?
উচ্চারণের ভিত্তিতে। আমরা আরেকটা এক্সাম্পল দিলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এইচ কি বলেন তো, এইচটা কি কনসোনেন্ট, তার মানে এখানে সবসময় এ হওয়ার কথা, কিন্তু আমরা যখন আওয়ার লিখি আওয়ার, তখন এ হয় নাকি এন হয়? অবশ্যই এন হয়। কেন? কারণ এই যে এইচ এর উচ্চারণটা হয় না, এইচ থাকা সত্ত্বেও এ বসে না, কি বসে? এন বসে। এই কারণে উচ্চারণের ভিত্তিতেই আর্টিকেল বসে, নট সাউন্ড অর সিলেবাল। আমাকে বোঝাতে পারলাম? এটা হচ্ছে আর্টিকেল সম্পর্কে বেসিক ডিসকাশন। এসি লেখেন, এ মানে কি বলেন তো? আর্টিকেল, সি মানে ক্লিয়ার, মানে আর্টিকেল, অথবা এবিসি লেখেন, এবিসি, এতে আর্টিকেল, বিতে বেসিক, সিতে ক্লিয়ার। আমি কি তোমার অন্তরারে অনেকদিন পরে দেখলাম মৌসুমী, এই শিবলু, শিবলু কি খবর? ফার্স্ট লাইভ ক্লাস, তাই মানে বিদায় বেলা সময় এসে বললেন যে আই লাভ ইউ, বুঝেন নাই? কি সেটা হচ্ছে এইরকম। শিবলু, শিবলু মানে খুব সুন্দর একটা নাম না? কিউট একটা নাম শিবলু। শিবলুর ভিতরে একটা আদর আদর ভাব আছে, তাই না? চলো আমরা দেখার চেষ্টা করি। এ এন দা কি আর্টিকেল বলার দরকার আছে? সঠিক অ্যান্সার কোনটা? ওরে নাউজুবিল্লাহ, আর্টিকেল নাই এখানে। দেখেন এ এন দেখি আর্টিকেল হয়, এ এন দা আর। এখন আর্টিকেল আর কি কি কাজ করে? অ্যাডভার্বের কাজ করে, দূর প্রিপোজিশনের কাজ করে না, সাধারণত করে না। কনজাংশন না, ডেমনস্ট্রেটিভ অ্যাডভার্ব না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? সি নাম্বার, ইজি না? সেকেন্ড, এ এন দা আর, এ এবং এন। এই এই আলোচনায় আমরা একটা আলোচনা করে বলবো। আর্টিকেলকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা কি বলেন তো? ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে আমাদের, ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি বলেন তো? এ এন দি, আপনি একটু লিখে ফেলবেন, এ এবং এন, এই দুটো হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। এবং ইনডেফিনিট আর্টিকেলগুলো বসে মূলত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। সুন্দর করে নোট করে ফেলেন, অনির্দিষ্ট আর্টিকেলগুলো বসে কার উপরে বলেন তো? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। আরেকটা আর্টিকেল আছে 2 নাম্বার, কি বলেন তো? দ্য ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি বলেন তো? দ্য ডেফিনিট শব্দের অর্থ নির্দিষ্ট, বুঝতে পারলাম? ডেফিনিট শব্দের কি? নির্দিষ্ট। কোনো ব্যক্তি বা বস্তুকে যখন নির্দিষ্ট করে বোঝায় তখন সেটা কি বসে? ডেফিনিট আর্টিকেল দা বসে। তো ডেফিনিট আর্টিকেল দা সেটা সিঙ্গুলার অথবা প্লুরাল নাউনের পূর্বে বসতে পারে। তো এ অথবা এন অবশ্যই সিঙ্গুলার কমন কাউন্টেবল নাউনের পূর্বে বসে। দা আপনার সিঙ্গুলার নাউনের পূর্বে বসতে পারে, প্লুরাল নাউনের পূর্বে বসতে পারে, ওটা ডিপেন্ড করবে ওই সেন্টেন্সের উপরে। তার মানে এই দুই নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেন থেকে আমরা একটু আলোচনা আবার করে ফেললাম। যারা নোট করে রাখছেন, দু একজন যদি রাখেন, তারা এইভাবে একটু 2 নাম্বার 3 নাম্বার কোশ্চেনটা আলোচনার আগে তো অবভিয়াসলি আপনি এটা একটু লিখে ফেলবেন। আর্টিকেল প্রধানত 2 প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। হ্যাঁ, তো ডেফিনিটটা কী কী, ইনডিফিনিটটা কী কী, এটা একটু বলে দিলাম। ইনডিফিনিট মানেই অনির্দিষ্ট, যার অনির্দিষ্ট থাকে, মানে সেই অনির্দিষ্ট, ঠিক আছে? অনির্দিষ্ট যদি কোনো কিছু বোঝায়, যেমন এ এবং এন। আর দা বলতে কি নির্দিষ্ট করে বোঝাবে, এবং এটা একটা ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট শব্দের অর্থ নির্দিষ্ট করে বোঝানো হয়। আমি আশা করি বুঝতে পেরেছেন। 4 নাম্বার, কোয়েশ্চেন নাম্বার 4, দ্য আর্টিকেল দ্য ইজ। দ্য আর্টিকেল দ্য ইজ, আর্টিকেল দা কোথায় ব্যবহার করা হয়? টু মেক সামথিং স্পেসিফিক, টু মেক সামথিং স্পেসিফিক, কোনো কিছুকে নির্দিষ্ট করতে। সঠিক অ্যান্সার কি বলেন তো? এটা হ্যাজ নো ইউজ মিনিং, ধর এটা না। টু মেক বক করছে না, এটা না। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? টু মেক সামথিং স্পেসিফিক। আমি আশা করি বোঝাতে পারলাম। এবার এটা এই শিরোনামটা দিবেন, এ এন ও দা নিয়ে বিস্তারিত আলোচনা। হ্যাঁ, এটা একটু আলোচনা করবো। লিখবেন এ ও এন এর আলোচনা। এ এবং এন কোথায় বসে? দ্রুত লিখবেন, এ এবং এন কোথায় বসে? এগুলো আপনার সব জানা, তারপরে একটু মনে করাই দিচ্ছি। আরে কিসের স্যার, সব বাই। আচ্ছা, ক্লাসটা করতে পারলে আপনি ক্লাস করে উপকে দেখেন। আমি আপনাকে বলি,
অনলাইনে আমার একটু অসুবিধা হয়, আনকমফোর্টেবল হয়, আপনাদেরকে দেখতে পারি না। আপনাদেরকে না দেখতে পারলে তো ক্লাস নিতে ভালো লাগে না আমার, সত্যিকার অর্থেই। আপনি যদি বলেন কেন ভাল লাগে না, এটা একটা অনভ্যস্ততা। সারা জীবন হচ্ছে শত শত এবং হাজারের থাউজেন্ডের উপর ছেলে মেয়ের সামনেও ক্লাস নিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন থাউজেন্ড না, এখন আরও বেশি ছেলে মেয়ে পড়ে, কিন্তু মানে একটা শূন্য শূন্য মনে হয়। কিন্তু আমি ওন করে নিই, ফিল করে নিই যে এরা সামনে বসে আছে। আমি প্রথম খুব অসুবিধা হতো আমার। আমি যখন প্রথম ট্রায়াল দিই, ক্লাসে আসি, তখন আমি খুব প্র্যাকটিস করে কিন্তু ক্লাসে আসছি। যে আমি কথা বলতে দিতাম, দেখতাম আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি না। তখন আমি মানে আমার সামনে কেউ নাই, আমি একদম জড় পদার্থের মতো কথা বলছি, কেমন কেমন জানি লাগছে। আমি অনেক দিন, প্রায় 15 থেকে 20 দিন হচ্ছে নিজে প্র্যাকটিস করছি যে কথা বললে কেমন শোনা যায়। আমার নিজের কাছেই ভালো লাগে নাই। যেদিন মনে হয় যে না এখন ঠিকঠাক আছে, এবং যেদিন আমি ফিল করা শুরু করলাম যে আমি ধরে নিব যে আমার সামনে হিউজ ছেলে মেয়ে আছে, এটা যদি আমি মাথায় কনসেপ্ট নিলাম, ওদিন থেকে আর অনলাইনে ক্লাস নিতে সমস্যা হয় না। এই কারণে লাইভ ক্লাসের যত সংখ্যা বেশি থাকে, আমার কাছে মনে হয় স্টুডেন্ট অনেক বেশি আছে। তখন দেখবেন আমার কথা বলার ধরন পাল্টে যায়, আমার কথা বলার এবং আল্লাহ ভালো জানে, মানে মানে কথা তো আর রেডি করে নিয়ে যাওয়া হয় না, কিন্তু কথা কোথায় থেকে আসা এটা আল্লাহ ভালো জানে, কিন্তু কথা বলার ওয়ে অফ টকিংটা টোটালি চেঞ্জ হয়ে যায়। আর যখন মনে 3-4 জন থাকে, তখন এই ডে আই লাভ ইউ, আরে ভালোবাসতে না এরকম একটা অবস্থা। ঠিক আছে, এটার এফেক্টও না, কারণ সবাই তো আপনার ক্লাস করবে না, ক্লাস করার সুযোগ পাবে না। অনলাইনের এটা সুবিধা একটা, অনলাইনের এটা একটা বিশাল একটা সুবিধা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার লিখে ফেলবো। 1 নাম্বার, এটা 1 নাম্বার লিখবো, এ নাম্বার, অথবা 1 লিখি। শব্দের শুরুতে ভাওয়াল থাকলে এন, তবে ইউ বা ওয়া এর মতো উচ্চারণ হলে এ। এটা 1 নাম্বার পয়েন্ট। আমি একটু স্লোলি বলবো, স্লোলি লিখবো, কিন্তু আপনাকে লিখে ফেলবেন। 1 নাম্বার পয়েন্ট, শব্দের শুরুতে ভাওয়াল থাকলে কি বলেন তো? অ্যাজ ইউজুয়ালি যেটা শব্দের শুরুতে ভাওয়াল থাকলে কনসোনেন্ট, ভাওয়াল থাকলে এন, এবং ভাওয়াল থাকলে এন, এবং আরেকটা জানি কি রে, কনসোনেন্ট থাকলে এ বসে। ওই প্রিলিমিনারি স্টেজের পরের থেকে আমি লিখছি, এটা দিয়ে যেহেতু আলোচনা করলাম। তো 1 নাম্বার নিয়মে কি লিখলাম? ভাওয়াল দিয়ে শব্দ শুরু হয়েছে, যেমনটা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন ইউরোপিয়ান, যেমন ইউনিভার্সিটি, এরকম অর্থে। ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদের এন বসার কথা, কিন্তু এর উচ্চারণ করতে যে উচ্চারণ হলো কিসের মতো? ইউ এর মতো, অথবা কিসের মতো? ওয়া এর মতো। এই মঞ্জিরের মতো বলতে হয়, তাই না? ইউ এর মতো, অথবা কিসের মতো বলেন তো? ওয়া এর মতো। সেই ক্ষেত্রে আমাদের আর ওইখানে এন বসবে না, ওইখানে কি বসবে বলেন তো? এ বসবে। ঠিক আছে, ওকে, এটাই মুছে দিলাম। বি নাম্বার লিখবো আমরা, বি নাম্বার লিখবো। এটাকেও 2-1 জন একটু বলিয়েন তো আপনাদের, 2-1 জন হলো কিনা। হলে শুধু ডি লেখেন। দু একজন একটু লিখবেন, 2-1 জন একটু লিখতে হবে প্লিজ, একটু লেখেন দ্রুত দ্রুত দ্রুত। ইয়েস অর নট লিখছে, শুধু ডি লেখেন, শুধু ডি লেখেন, শুধু একটু ডি লিখতে হবে। আপনাদের কমেন্ট পাচ্ছি না। ওকে, ঠিক আছে, ওকে পাইছি, ওকে ঠিক আছে। 2 নাম্বার লিখবেন, ও দিয়ে গঠিত সকল শব্দের, ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন, তবে 1 হলে এ। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, সংক্ষিপ্ত শব্দ, সংক্ষিপ্ত আমরা শব্দই বলি, এটা সংক্ষিপ্ত শব্দ। যেমন একটা এক্সাম্পল নিয়ে রাখবো, তাহলে আমার সুবিধা হবে। এম এ সংক্ষিপ্ত করেন, অথবা
এম এ এফ সি এস, এদের পূর্বে ভাওয়াল, এদের পূর্বে এ অথবা এন দুইটাই হতে পারে। সংক্ষিপ্ত শব্দ উচ্চারণ করতে, এটা আমি পরে একটা লিখবো না, আপনি বলে দিব, আপনি লিখবেন। সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ করতে দেখেন এম এ, এম এম উচ্চারণ করতে গেলে আগে এ কে উচ্চারণ করতে হয়, এই জন্য এন এম এ আসবে। আবার এফ সি এস, এফ এফ উচ্চারণ করতে গেলে আগে কি এন এ উচ্চারণ করতে, এন এফ সি এস। ওসি, এন ওসি, বুঝাতে পারলাম? এন ওসি, তার মানে আমাদের সংক্ষিপ্ত শব্দ যেইগুলো আছে, এগুলা যদি উচ্চারণ করতে যে আমাদের যদি কনসোনেন্টের মতো হয় তাহলে হচ্ছে আমাদের কি আসবে এ, সাধারণত ভাওয়ালের মতো হলে সেক্ষেত্রে কি আসবে এন। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। 1 নাম্বার পয়েন্ট কি বললাম, ভাওয়াল দিয়ে শুরু হলেও যদি উচ্চারণটা ইউ অথবা ওয়ার মতো হয় সেক্ষেত্রে কি আসবে এ। 2 নাম্বার, ও দিয়ে গঠিত পৃথিবীতে যত শব্দ আছে সবের পূর্বে এন বসবে। শুধু যদি শব্দটা ওয়ান হয় সেক্ষেত্রে কি এ। সংক্ষিপ্ত যত ফর্ম আছে, শর্ট ফর্ম, এম এ, এফসিএস, এসডিও, ওসি, এলএলবি, হ্যাঁ, এরকম যত সংক্ষিপ্তকরণ আছে, এদের উচ্চারণটা করতে যদি আগে ভাওয়াল আসে তাহলে এন, কনসোনেন্ট আসলে কি বলেন এ। আমি আসলে বোঝাতে পারলাম। 3 নাম্বারটা হলো। 4 নাম্বার এইচ দিয়ে শব্দ শুরু হলে এইচ উচ্চারণ হলে এ, না হলে এন বসে। এটা হচ্ছে কত নাম্বার লিখলাম? 4 নাম্বার। এটা হচ্ছে কত নাম্বার বলেন তো? 4 নাম্বার। এটা হচ্ছে 4 নাম্বার। এইচ দিয়ে শব্দ শুরু হলে, কোন একটা শব্দ আছে এইচ পাইছেন, পরে আমরা এক্সাম্পল দেব। এইচ দিয়ে যদি শব্দ শুরু হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এ ব্যবহার করতে পারি। কিন্তু যদি উচ্চারণ হয়, যদি না হয় তাহলে আমরা এন ব্যবহার করব। তাহলে আমরা কি ব্যবহার করব? এন ব্যবহার করব। ঠিক আছে, ওকে। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করতে দেখানোর চেষ্টা করি। এই 5টা নিয়মে হচ্ছে আমাদের এ এন এর জন্য সার্বিক নিয়ম। আরও ছোটোখাটো নিয়ম আছে, তো এগুলো আমাদের দরকার নেই, এগুলো প্রশ্ন আলোচনা করলেই হয়ে যায়। দেখেন কি আছে, সানডে ইজ নট ড্যাশ এ ড্যাশ ডে ফর আস। খুব মনোযোগ দিয়ে দেখেন, একটু বড় করে দিই আর একটু ছোটো করে দিই যাতে দেখতে সুবিধা হয়। এখন দেখা যাবে মানে, দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন। 5 নাম্বার কোশ্চেনের প্রথমটা দেখেন, এই যে হোলি শব্দটা দেখেন, হোলি শব্দটা দেখেন না, হোলি উচ্চারণ করতে যে আমাদের এইটা কি আমাদের কি বলেন তো, এইচটাকে উচ্চারণ করা যায় কিনা? যায় না। হোলি উচ্চারণ করতে গিয়ে এইচটা উচ্চারণ করা যায়। তার মানে ইজ আ হলিডে, আল্লাহ, ইজ আ হোলি সিটি। ওকে, সেকেন্ড ওয়ান হচ্ছে সানডে ইজ আ হলিডে ফর আস। তার মানে এইচের উচ্চারণ হইল। দেখেন দ্য কিং লেফট, এটার উচ্চারণ হেয়ার না, এটা হচ্ছে ইয়ার। এয়ার যখন উচ্চারণ হয় তাহলে এইচের উচ্চারণ হয় না, তাহলে কি আসবে? দা নাকি এন? এন। আচ্ছা, এরপর দেখেন হি ইজ ড্যাশ অনারাস গ্রাজুয়েট, অনারাস হনারাস, এইচের উচ্চারণটা হয় না, তার মানে কি আসবে? এন। অনারারি উচ্চারণ করতে গেলে আমার এই উচ্চারণ হয় না, অনারারি ম্যাজিস্ট্রেট, তার মানে কি বলেন তো? এন। অনারেবল দেখেন আপনার এটা কাটে দেন, তারপরে অনারেবল পড়বেন। অনারেবল প্রাইম মিনিস্টার অথবা অনারেবল ম্যান, তার মানে কি বলেন তো? এন। আমি আশা করি বুঝতে পারলেন। 8 নাম্বার কোশ্চেন দেখার চেষ্টা করি। হেয়ার ফর আওয়ার উচ্চারণ করতে গেলে আমাদের এই যে দেখেন এই উচ্চারণ হয় না, আওয়ার, তার কি? এন আসবে। এগুলো সেম একই জিনিস। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা শিখতে হবে। এখানে 12 নাম্বার কোশ্চেনটা লিখবো আমরা।
এটা আমরা কোথায় কোথায় পড়ছি। আর্টিকেল মানে আমি কেন পড়াইতে চাই, এটা কারণ আছে। আমি টোটাল যে গ্রামারটুকু পড়াইছি, আপনি দেখবেন ম্যাক্সিমাম জিনিস, কিছু জিনিস বাদ দিয়ে, যেমন সংবাদপত্রের পূর্বে দা বসে, এই কিছু জিনিস বাদ দিয়ে আর বাকি অংশটা একটু সম্পূর্ণ গ্রামারে কোথাও না কোথাও পড়ানো হয়েছে। যেমন আপনাদেরকে বলছিলাম যে অরেঞ্জ, একটু বলেন তো অরেঞ্জ, বলেন অরেঞ্জ কোন নাউন বলেন তো দেখি, আপনাদের পারে মনে আছে কিনা। অরেঞ্জ কোন নাউন? প্রপার কমন কালেকটিভ বলেন কোনটা? অরেঞ্জ কোন নাউন বলেন তো? অরেঞ্জ কোন নাউন সোনারা? ও সোনারা, অরেঞ্জ কোন নাউন? ওকে, সবাই বলে ফেলছি অরেঞ্জ কমন নাউন। আচ্ছা, কমন নাউন কোনগুলো হয়? একটা নিয়ম পড়েছিলাম, দেখেন মনে আছে কিনা, মনে পড়ে কিনা। যদি মনে পড়ে সাকসেসফুল, না মনে পড়লে বিড়ি খান। কমন নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না, বরং ওই জাতীয় সকলকে বোঝাবে। খুব মনোযোগ দিয়ে দেখেন, কমন নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না, বরং ওই জাতীয় সকলকে বোঝাবে। দিস ওয়াজ ফার্স্ট স্টেপ। সেকেন্ড একটা কথা বলছিলাম, কমন নাউন কখনোই বাক্যে একা বসতে পারে না, হয় এর পুরো আর্টিকেল বসে, নাহলে ডিটারমিনার বসে, অথবা এটাকে প্লুরাল করতে হয়। এই দুইটা স্টেপ পড়াইছিলাম, মনে আছে? এবার আপনি দেখেন, বলছে এন অরেঞ্জ ইজ রাউন্ড। এখানে অরেঞ্জ বলতে কাকে বোঝাইছে? এবার অপশন দেখেন, আপনি এমনিতেই পারবেন, আর্টিকেলের ব্যবহারে পুষ্টি গেলে চলেন। 2 নম্বর, জাস্ট ওয়ান অরেঞ্জ। বলছে এন অরেঞ্জ ইজ রাউন্ড। একটা অরেঞ্জ মানে কি জানি, আপেল না কমলা? কমলা, হ্যাঁ, একটা কমলা ইজ হচ্ছে কি গোলাকার। এখন এখানে এইটা দ্বারা আসলে মূলত কি বোঝাইছে? কমন নাউন, যেহেতু কমন নাউন দ্বারা ওই জাতীয় সকলকে বোঝাবে না। অপশনে দেবো জাস্ট ওয়ান অরেঞ্জ, মাত্র একটা অরেঞ্জ গোলাকার, বাকিগুলা কি লম্বা? বিষয়টা হয় না। 2 নাম্বার দেখেন কি বলছে, সি নাম্বার অপশন, নট এন অরেঞ্জ সামথিং এলস। ওর কমলা না, অন্য কিছু। আলোচনা হচ্ছে অরেঞ্জ নিয়ে, তো অন্য কিছু আসবে। আচ্ছা, এরপরে এনি স্পেসিফিক অরেঞ্জ, নির্দিষ্ট কিছু অরেঞ্জ শুধু গোলাকার, আর পৃথিবীর সকল অরেঞ্জ মানে মানে বেটে অথবা অন্য কালারের না। অল অরেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড। আনসার করেন তো, বলেন তো। অল অরেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল অরেঞ্জ বলতে, ওই যে বারবার বলছিলাম না যে বয় বলতে কি পৃথিবীর সকল বয়, আম বলতে কি পৃথিবীর যে কোনো দেশের আম, চেয়ার বলতে কি পৃথিবীর যে কোনো দেশের চেয়ার, আইসক্রিম বলতে কি পৃথিবীর যে কোনো দেশের আইসক্রিম, স্টুডেন্ট বলতে কি পৃথিবীর যে কোনো দেশের স্টুডেন্ট, টিচার বলতে কি পৃথিবীর যে কোনো বলতে টিচার। বুঝলে বুঝপাতা, না বুঝলে কাঁড়াল পাতা। এরপর দেখেন পরের কোশ্চেন, 13 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার কত শোনা? 13। অ্যান অরেঞ্জ কন্টেন্স ভিটামিন সি। ভিটামিন সি অরেঞ্জ কন্টেন্স ভিটামিন ই করে, তার মানে কি বলছে বলেন তো? দ্য অরেঞ্জেস কন্টেন্ট ভিটামিন সি। এটার মানে কি? এটা বলছে এটার মানে কি? ফিউ অরেঞ্জেস কন্টেন্ট ভিটামিন সি, তাই? এরপরে অরেঞ্জেস কন্টেন্ট ভিটামিন সি, আ ফিউ অরেঞ্জেস কন্টেন্ট ভিটামিন সি। আমি আচ্ছা, আনসার তো দেখাই যাচ্ছে, করে ফেলবেন। তার মানে কি বলছে? অরেঞ্জ বলতে কি কাকে বোঝাইছে বলেন তো? এন অরেঞ্জ কন্টেন্ট ভিটামিন সি। একটা অরেঞ্জে ভিটামিন সি থাকে, তার মানে কি বলেন তো? সকল অরেঞ্জে ভিটামিন সি থাকে, সকল অরেঞ্জে ভিটামিন সি থাকে। বুঝতে পারলাম? সুতরাং আনসার বুঝে গেছেন। আচ্ছা দেখেন, ইউ উইল রিসিভ, এটা কোশ্চেন দেখেন। ইউ উইল রিসিভ, তুমি রিসিভ করবে ড্যাশ SMS। এখন আর কেউ SMS দেয় না রে। ইউ উইল রিসিভ এন SMS। এসটা উচ্চারণ করেন তো, এস এটা আসে না, এন SMS। ইফ ইউ এলিজিবল ফর, হ্যাঁ, ড্যাশ সাবজেক্ট এ, ড্যাশ সাবজেক্ট এ। একটু দেখেন, প্রথম হচ্ছে আমাদের এখানে নো আর্টিকেল। খুব মনোযোগ দিয়ে দেখেন 15 নাম্বার কোশ্চেন। আমরা ডি নাম্বার অপশনে যাই। দেখেন প্রথমে বলছে এন, এটা এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। প্রথমটা এন ছিল, পরেরটা আমরা দেখিনি। প্রথমটা এন ছিল, এটা আমরা দেখিনি। আচ্ছা, প্রথমটা এ, তার মানে প্রথমে বি বাদ, প্রথমে এ বাদ। কেন? কারণ এখানে এন বসবে, এখানে কিছুই দেয়নি এরা, এখানে এ দিছে, এখানে কিছুই দেয় না, এটা বাদ। আচ্ছা, ইফ ইউ এলিজিবল ফর, তুমি যদি মানে যোগ্য হও, কি জন্য? ড্যাশ সাবজেক্ট
ইন ইউনিট। এখন আপনি যখন পড়াশোনা করবেন, এটা সেন্টেন্সটা দ্বারা বুঝাইছে, আপনি যখন আপনাকে একটা এসএমএস দেওয়া হবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের জন্য এন ব্যবহার করলাম, আপনাকে একটা এসএমএস দেওয়া হবে যদি আপনি কোনো সাবজেক্ট পান, আপনি যদি ইউনিটের যদি আপনি কোনো সাবজেক্টের সিলেক্টেড হন, যোগ্য হন, তাহলে আপনাকে, এখন আপনি ইউনিটে ভর্তি হলে সাবজেক্ট কয়টা পাবেন? একটা। নির্দিষ্ট কোনো সাবজেক্ট পাবেন না, এই জন্য দা নয় এ ব্যবহার করা হয়েছে, বুঝতে পারলেন? আচ্ছা, এরপরে দেখেন এইটা কোথায় পড়াইছিলাম, এই যে দেখেন এদিক তাকান, এটা কোথায় পড়াইছিলাম দেখেন, পজিশন অফ পার্টস অফ স্পিচ। দেখ কত মজার জিনিস, পজিশন অফ পার্টস অফ স্পিচ। এরকম একটা এক্সাম্পল পড়াইছিলাম যে বি ভার্বের পরে একটা অর্থাৎ সাধারণত কি হয়? অ্যাজেটিভ হয়। কিন্তু এরপরে যদি কোন নাউন থাকে তার পূর্বে এ অথবা এন ব্যবহার করতে হয়। তার মানে নাউন এবং অ্যাজেটিভ যখন একসাথে ব্যবহার করা হয়, সাধারণত আমাদের একটা আর্টিকেল ব্যবহার করতে হয়। যেমন দিস ইজ ড্যাশ টাস্ক, ড্যাশ টাস্ক। তো ইজি মানে কি বলেন তো? এ নাকি এন? এবার বলেন, এই যে এন, এই যে এন, দিস ইজ এন ইজি টাস্ক। হি লিভস কমফোর্টেবল লাইফ। দেখেন লাইফ নাউনের পূর্বে অ্যাজেটিভ, তার মানে আমরা কি বসে? একটা বসবে। হি লিভস আ কমফোর্টেবল লাইফ। তার মানে এটা কোথায় বলে? ওই যে পজিশন অফ পার্টস অফ স্পিচে পড়াইলাম, এটা এই জায়গায় কাজে লাগলো। আর্টিকেল নতুন কিছু না। এই সেন্স থেকে আমি অন্যান্য বেঁচে পড়াইনি, কিন্তু আপনি ধরতে পারছেন, আমারও ভালো লাগছে আপনাদের সামনে আসছি। দেখেন একটু তাকান, একটু দেখার চেষ্টা করি। কত ভালোবাসলাম তোরে। দা ইংলিশ, জাতির পূর্বে এ বসে, আর্টিকেল দা বসে, কিন্তু ভাষার পূর্বে নাই। দেখেন আর ডেস্টিনেশন। আচ্ছা, দা ইংলিশ আর ডেস্টিনেশন। ইংলিশ বলতে কি একটা জাতি না? জাতি তো। এবার ডি নাম্বার দেখেন, বলছে নো আর্টিকেল, বলছে নো আর্টিকেল। কেন নো আর্টিকেল? জাতির পূর্বে আর্টিকেল বসে না? বসে। আচ্ছা, এন্ড বলছে মানে সি নাম্বার, দা সি বলছে, সিতে দা আছে। এরপর অপশন বি নাম্বার এ। এবার দেখেন দা ইংলিশ আর এ ডেস্টিনেশন। ইংরেজি একটা কেমন জাতি বলেন তো? এই যে নাউন অ্যাজেটিভ, তার পূর্বে এ বসে, এই যে বি ভার্ব, এই যে কি বলেন তো? বি ভার্ব। এইবার দেখেন দা ইংলিশ আর ডেস্টিনেশন, ইংলিশ আর এ নেশন। ইংরেজি হচ্ছে একটা জাতিতে, এইখানে এটা হচ্ছে অ্যাজেটিভ হিসেবে বসে। এটা যদি একটু খেয়াল করা যায়, কেয়ারফুল থাকা যায়, তাইলে হয়। একটু যদি কেয়ারফুল থাকা যায় তাইলে এটা হয়। আচ্ছা, এরপর একটা কোশ্চেন দেখার চেষ্টা করি। এই যে কোয়ার্টারের পুরো সবসময় এ বসে, হ্যাঁ, এটা মনে রাখবেন। কোয়ার্টারের পূর্বে এ বসে। ইট ইজ আ কোয়ার্টার টু 6। কোয়ার্টার টু 6 মানে পৌনে 6টা। পৌনে 6টা মানে কি বলুন তো? 6টা বাজতে 15 মিনিট এখন বাকি, 5টা 45। পৌনে 6টা মানে 5টা 45। আচ্ছা, সানটান এগুলো পারবেন। আমরা একটু কঠিন নিয়ে কথা বলি। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। কোনটা নিয়ে জানেন? এটা নিয়ে। দেখেন এদিক তাকান, 24 নম্বর। আই উড লাইক ইউ টু মিট ক্যাথি পার্কার। ক্যাথি পার্কারের সাথে মানে যদি দেখা করা যেত, এরকম একটা বিষয় আদি। এখন বিখ্যাত যখন কোনো ব্যক্তির ব্যবহার করা হয়, যখন বিখ্যাত কোনো ব্যক্তির কথা উল্লেখ করা হয়, তখন বিখ্যাত ওই ব্যক্তিকে উল্লেখ করার অর্থে আমাদের আর্টিকেল দা ব্যবহার করা। এখন এটা অন্যভাবে বর্ণনা করা যায়। দেখেন, আই উড লাইক ইউ টু মিট ক্যাথি পার্কার। এখন ক্যাথি পার্কার কে? আপনি চিনেন না? তো ক্যাথি পার্কার একবার বলছেন, আবার যেহেতু তাকে নির্দেশ করছেন, এই জন্য এখানে আর্টিকেল দা বসবে। যেমন উই ওয়াচ শাহরুখ খানস মুভি। হ্যাঁ, আমি শাহরুখ খানের মুভি দেখিনি জীবনে কোনোদিন। উই ওয়াচ শাহরুখ খানস মুভি। হ্যাঁ, আমরা শাহরুখ খানের মুভি দেখি। এখন পিপল লাভ শাহরুখ খানের পরে আমরা দা দিতে পারি, দ্য অ্যাক্টর। অথবা শাহরুখ খান না দিয়ে বুঝতে পারবেন, শাকিব খান দিয়ে বুঝবেন। শাকিব খান হ্যাজ 2 ওয়াইফস। শাকিব খানের 2টা বউ আছে। শাকিব খান এরপরে আপনার পরে একটা কমা দিয়ে আপনি লিখে দেবেন দ্য অ্যাক্টর। মানে কেউ যখন কোনো কিছু করে, তার কর্মটা যখন কোন বিখ্যাত ব্যক্তির কর্মের পূর্বে আর্টিকেল দা ব্যবহার করা যায়। বুঝতে পারলাম? কিন্তু এটা বই মুখস্থ করে পড়া যাবে না। এই এক্সাম্পলটা মাথায় রাখেন। আচ্ছা, এই 25 নাম্বার কোশ্চেনটা নিয়ে একটু কথা বলি। 25 নাম্বার কোশ্চেনটা দেখেন। 25 নাম্বার কোশ্চেনটা প্রথম আলোতে খুব থাকে, প্রথম আলোতে ডেইলি স্টারে। যেমন অজ্ঞাতনামা অথবা সম্মানিত কোনো ব্যক্তি, যেমন করিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে, অথবা রহিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
অজ্ঞাতনামা কোনো ব্যক্তি অথবা সম্মানিত কোনো ব্যক্তির পূর্বে ব্যক্তিকে বোঝানোর অর্থে মিস্টার মিসেস এদের পূর্বে আর্টিকেল এ ব্যবহার করা হয়। এদের পূর্বে আর্টিকেল কি? এ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। করিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুঝতে পারলাম? তাহলে এইখানকার নতুন একটু নতুন জিনিস পেলাম। এই যে দুইটা নতুন জিনিস বললাম, এই দুইটা নতুন জাস্ট একটু নোট করে রাখেন, এতটুকু, আর বেশি কিছু না। ওকে, এরপর আমরা কথা বলবো এটা নিয়ে। আচ্ছা, খুব মনে করবেন, এটা আমরা পড়াইছিলাম ওই ট্রান্সফরমেশন অফ নাউন অধ্যায়ে। আমরা বলছিলাম যে কি ব্যবহার করা হয়, আমরা বলছিলাম, আমরা এটা বলার চেষ্টা করছিলাম যে প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল ব্যবহার করা হয় তখন সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। এ দেখেন, ইউ আর এ নজরুল আইসে, আরে তুমি, আমি তো দেখছি তুমি নজরুল। আমি তো এটা আমরা ট্রান্সফরমেশন নাউনের অধ্যায়ে পড়ছিলাম। এটা ট্রান্সফরমেশন নাউনের অধ্যায়ে বলছে কাউকে, কোনো ব্যক্তিকে যদি আপনি এইভাবে একটু মনে রাখতে পারেন, যদি কোনো ব্যক্তিকে এইভাবে মনে করেন আপনাকে শাবনূরের মতো লাগে, অথবা আপনার ভয়েস শুনতে শাবনূরের মতো লাগে, তা আপনি হঠাৎ করে আপনি ফোন দিলেন কাউকে, মনে করেন আপনার চাচাতো ভাই জসিমউদ্দিনের কল দিচ্ছেন, তো জসিমউদ্দিনের কল দিয়ে যখন কথা বলছেন, পরে বলছে আরে তুমি দেখি শাবনূর, ঠিক আছে। মানে এই যে আপনাকে তুলনা করলো শাবনূরের সাথে, এই যখন কোনো ব্যক্তিকে কোনো বিখ্যাত ব্যক্তির সাথে তুলনা করা হয় তখন ওই তুলনার পূর্বে আর্টিকেল এ বসে। যেমন একটা সত্য ঘটনা বলি, কিছুদিন আগে আমাদের নতুন বেশে ভর্তির সময় একটা মেয়ে ফোন দিচ্ছে, বাড়ি কোথায়, সাতক্ষীরা না কোন জায়গা থেকে, আসর নামাজের পরে মনে হয় ফোন ধরলাম, মানে ও কথা বলছে আমি শুনে যাচ্ছি। হঠাৎ করে মানে আমার কাছে ঠিক এক্স্যাক্টলি এটাই মনে হচ্ছে যে, মানে এক্স্যাক্টলি আমি যে উদাহরণ দিলাম, উদাহরণ তার আকাশ থেকে আসে না, আমার কাছে এটাই মনে হচ্ছে যে মনে হচ্ছে শাবনূর ফোন দিচ্ছে। তা আমি কথা বলছি টুকটাক, পরে আমি বললাম যে কথা যখন শেষ হলো যে ভাই কী পড়াবেন, কীভাবে পড়াবেন, ভর্তি ফি কত, এগুলো নিয়ে কথা হলো। আমি ভাবলাম, ক্লাস শেষে বললাম যে আমি ভাবছিলাম মনে হয় অস্ট্রেলিয়া থেকে শাবনূর আমার কল দিচ্ছে, কিন্তু মেয়ে আমার কথার পয়েন্টটা বুঝিনি। হ্যাঁ, গ্রামের মেয়ে তো কথাটা বুঝিনি। হ্যাঁ, এরকম আপনাকে এই যে আমি এই মেয়েটাকে শাবনূরের সাথে তুলনা করলাম, হ্যাঁ, অথবা আপনাকে কেউ মনে করেন আপনার তুলনা করলো, এই তুলনীয় জিনিসটাকে বোঝানোর জন্য আমাদের আর্টিকেল এ ব্যবহার করা হয়। তার মানে কি, ইউ আর এ নজরুল, হি থিংস, সে মনে করে হি ইজ এ রবীন্দ্রনাথ, সে মনে করে সে নিজে রবীন্দ্রনাথ। চিন্তা করা যায় কত বড় ভণ্ড, সে মনে করে সে নিজে রবীন্দ্রনাথ। ক্যান ইউ ইমাজিন? আচ্ছা, হি ওয়ান্টস টু বি এ শেক্সপিয়ার, সে শেক্সপিয়ার হতে চায়। নাউজুবিল্লাহ, শি ওয়ান্টস টু বি এ শেক্সপিয়ার, সে শেক্সপিয়ার হতে চায়। আমি আশা করি এই জিনিসটা আপনার অনেকদিন মনে থাকবে। আশা করি, পৃথিবীতে অনেক কিছুই আশা করি, অনেক কিছু হয় না, অনেক কিছু হয়, ব্যাপার না। এটা আমরা ডিগ্রিতে কথা বলেছি, ডিগ্রি পড়ার সময়। দেখেন, আমি বললাম যে আর্টিকেলের ম্যাক্সিমাম জিনিস আমরা কোথাও না কোথাও পড়েছি। দেখেন, মোস্ট যখন তুলনা না বুঝে মানে বৃহৎ পরিমাণ বোঝাবে, মোস্ট যখন তুলনা না বুঝে শুধু এতটুকু, মোস্ট যখন তুলনা না বুঝে ওটার বিশাল পরিমাণকে বোঝাবে, তখন সেটাকে আমাদের কি আর্টিকেল এ ব্যবহার করা হয়। সাধারণত মোস্টের পূর্বে আর্টিকেল দা বসে যখন তুলনা করা হয়, কিন্তু মোস্ট যখন তুলনা বুঝায় না তখন আর্টিকেল এ বসে। এতটুকু মনে রাখেন। হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সে কি খুব চমৎকার একটি দৃশ্য দেখলো। এখানে তুলনা করে না, এই যে খুব চমৎকার, বেরি, এখান থেকে এইভাবে মনে রাখবেন, বেরি। তা মোস্ট যখন কি বলেন তো, মোস্টের পূর্বে যখন মোস্টকে বেরি দ্বারা রিপ্লেস করা যায়, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। সরি, হ্যাঁ, মোস্টকে বেরি দ্বারা রিপ্লেস করা যায়। দেখুন, হি স ভেরি ওয়ান্ডারফুল সাইট, হি স ভেরি ওয়ান্ডারফুল সাইট, মোস্টকে কি দ্বারা রিপ্লেস করা গেছে বলেন তো? এই কাকা বুঝছেন, ভেরি দ্বারা রিপ্লেস করা গেছে। সুতরাং আমাদের এখানে কি আসবে? আর্টিকেল দা নয়, আর্টিকেল কি বলেন তো? এ, বুঝলেন? আচ্ছা, এরপরে হি লিডস, সে জীবনযাপন করে। আপনাদের একটা কোশ্চেন দিব, পারলে প্রত্যেকের জন্য একটা করে, আল্লাহ মুখ দিয়ে যেটা ছিল কোয়া যাবে না, ঠিক আছে। কালকে আমি একটা নিউজ দেখছি, জানেন, সব কিছুর দাম বাড়তেছে, কিন্তু কালকে আমি এমন একটা নিউজ দেখছি, মানে আসতেছে খুব অল্প সময়ের জন্য ফেসবুকে যাওয়া হয়, কিন্তু মানে নিউজটি যেহেতু দেওয়া হয়, নিউজটি বলতে আমি আবার পরিবহনের নিউজ খুঁজি না, এমনিতেই পৃথিবীতে কোথায় চলতেছে এগুলো খুঁজি আর কি। হঠাৎ করে দেখলাম এমন একটা নিউজ আসছে
যে পণ্য দ্রব্যের দাম বাড়ছে, মানে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এমন এক জিনিসের দাম বাড়ছে, টোটাল নিউজটা পড়লাম, মানে পড়লাম বলতে আমি শুনলাম আর কি। আমি চিন্তা করলাম যে পৃথিবী কোথায় গেছে, আসলে পৃথিবী আগের মতো নাই, পৃথিবী সত্যিকার অর্থে চেঞ্জ হয়েছে। হি লিডস মোস্ট আনহ্যাপি লাইফ, তো মোস্টের মধ্যে বেরি যোগ করে দেন, হি লিডস ভেরি আনহ্যাপি লাইফ, সে খুবই দুঃখের জীবনযাপন করে। দ্যাট ইজ এ ভেরি দ্বারা রিপ্লেস করা যায় যে এন বসে, এ বসে, বুঝতে পারছেন? এই এতক্ষণ আলোচনা অনেকক্ষণ কথা বললাম, বলেন তো বুঝতে পারছেন কিনা বলেন, এতক্ষণে আলোচনা বুঝতে পারলেন কিনা, কারো কোথাও সমস্যা আছে কিনা একটু বলেন। এতটুকু ক্লিয়ার থাকলে আমরা পরবর্তী আলোচনা যাব। এতটুকু ক্লিয়ার আছে আমাদের? আসিবে আসিবে আমার 100 ভাগ বিশ্বাস, একেবারে জোর তাহারি না দেখে কেমন করে বসেছ নিঃশ্বাস ফেলে, বসেছ নিঃশ্বাস, তাহারি কারণে আমি থাকিলাম যে একা, শেষ বিদায় আমার এসে নাকি বেকারে। শুনেন, আপনাদের সাথে যাদের দাদা আছে, হ্যাঁ, যাদের দাদা আছে তারা হয়তো এই মজাটা পান। আমি সাধারণত ইফতারির সময়, যেহেতু প্রচুর মানে গ্যাস্ট্রিক জনিত আমার সমস্যা আছে, তো সাধারণত সুলা মুড়ি এগুলো খাওয়া হয় না। একটা সময় খাইছি, জীবনে যা খাওয়া সবই খেয়েছি, বাদ দিয়ে নিয়ে গেছি। তো সুতরাং এখন খাই না আর কি, এখন বয়স হয়েছে তো এখন খাই না। তো এক বয়স্ক চাচা কলা বিক্রি করতেছে, তো ছোটো ছোটো কলা, আমি ভাবলাম যে ঠিক আছে কলা নিয়ে যাই, ইফতার কলা দিয়ে করবো, বা আরও যে মেটেরিয়াল যেগুলো ফল ফ্রুট যা আছে এগুলো দিয়ে করবো, গরিব মানুষের ইফতার যা হয়। তো আমি বললাম যে কলা কত হালি, বলতেছি যে 15 টাকা হালি। তো আমি দেখলাম যে এখানে 4 হালি আছে, হ্যাঁ, আমি বললাম যে আমি একটু কম দেই, বলছে না। আমি কই এখানে 4 হালি আছে, আমি 60 টাকা দিই। ও বলতেছে না না কম হবে না। তো আমি মোটামুটি আমি খুব মানে ফিল করছি, তখন আমার মনে হচ্ছে যে আমার দাদা থাকলে হয়তো এই মজাটা আমি করতে পারতাম, মানে বয়স্ক দাদা টাইপের মনে হয়, দাদা টাইপেরও বেশি হবে, একটু বয়স্ক। আমি বাবা মজা করছি, আমি 4 হালি 60 টাকা দিয়ে, হ্যাঁ, বলছি না 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 কম হবে না, কম হবে না। অনেকক্ষণ পরে বুঝতে পারছে যে না হিসাব ঠিক আছে, আমি হিন্টস দেওয়ার পরে, হ্যাঁ, এটা খুব যাদের দাদা আছে তারা খুব ভালোই করতে পারবে। আচ্ছা, এরপরে যেটা আছে, এই যে আমাদের কিছু হি লস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কোথায় পড়াছিলাম বলেন? প্রেপোজিশন অর্থে অনেক সময় এ ব্যবহৃত হয়। দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, এ বলতে এখানে অন, এটাকে ডিসগুইস্ট প্রেপোজিশন বলা হয়, ঠিক আছে? হি লস্ট ড্যাশ ফিউ বুকস হি হ্যাড, চুজ দ্য কারেক্ট অপশন। এটা করেন তো দেখি আপনারা পারেন কিনা, এটা করেন তারপরে আমি করে দেবো। এটা 30 নাম্বারটা করেন তো দেখি আপনাদের অন্য জিনিসগুলো মনে আছে কিনা। দ্রুত একটু করেন। এই কত নাম্বার? 30 নাম্বারটা একটু করেন তো, 30 নাম্বারটা একটু দেখবো। অন্ধ হলেও ছিল কেমন করে পর হয়ে যায়, দেখি আপনাদের সাথে মিলে কিনা দেখেন। 30 নাম্বার জানেন, এই যে দেখেন এ নাম্বার। এবার দেখেন এটা কোথায় পড়ছেন। হি লস্ট দ্য ফিউ বুকস হি হ্যাড, বলছিলাম হি লস্ট দা ফিউ। ওই যে আর্টিকেল দার ব্যবহার করেছিলাম, যে দা কোথায় বসে, যখন একটা মানুষের যা কিছু আছে সব কিছু চলে যায়, সব কিছু বোঝাতে, অল্প কিন্তু যতটুকু আছে সবটুকু। এই ক্ষেত্রে আমাদের কাউন্টেবল নাউনের পূর্বে কি দা বসে, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দা লিটল বসে। কাউন্টেবল নাউনের পূর্বে দা ফিউ বসে, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে, দা লিটল বসে। স্ট্রাকচারটা এরকম হয়।
স্ট্রাকচারটা এরকম হয়, দ্য ফিউ বুকস অবলিক দ্য লিটল বুকস প্লাস এরপর একটা ক্লজ থাকে। আমরা ওই সময় ওইখানে খুব ভালো করে দেখাইছিলাম, সাধারণত একটা ক্লজ থাকে, দ্য ফিউ অথবা লিটল, এরপরে হচ্ছে প্লাস নাউন, এরপরে আমাদের একটা ক্লজ থাকে সাধারণত। তাহলে এইটা আমরা পড়ছি কোথায় বলেন তো? ওই জায়গায়। চলেন আমরা নতুন কিছু দেখি, নতুন কিছু পাই কিনা। এই যে দেখেন 34 নাম্বার কোথায় পড়ছেন? কেউ যদি বলতে পারেন 34 নাম্বার কোথায় পড়ছে, তাহলে তার পক্ষে আমার পক্ষে থেকে তাকে একটা কি বলেন যা চাইবেন তাই বলেন। 34 নাম্বারটা কোন টপিক থেকে টপিকে পড়াইছে কেউ বলতে পারবেন? এনিওয়ান? সিরাজা, মনিরা, স্বর্ণালী, কত নাম্বার এটা বলেন? 34 নাম্বার। 34 কত কোথায় কোথায় পড়াইছে এটা বলেন? 34 কোথায় পড়াইছিস ভাইয়া বলেন? কেউ বলতে পারবেন? এনিওয়ান? অন্ধ হলেও ছিল ভালো, দেখতো না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এক্স্যাক্টলি রাইট। কিসের ডিটারমিনার? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভালো বলছে। আপনার আমার পক্ষ থেকে আপনার বাসায় আমার দাওয়াত, ঠিক আছে? দেখেন মেনি এ, এখানে বয় আছে, বলছিলাম সেভারেল ফিউ মেনি এ অথবা এন, মনে আছে? সিঙ্গুলার হয়। যদি এইখানে বয়েস থাকতো তাহলে এখানে এটা একটা কিছু একটা হইতে পারতো, তাহলে এখানে কোনো আর্টিকেল হইতো না। এখানে যদি বয়েস থাকতো তাহলে এখানে কোনো আর্টিকেল হইতো না। আর পরের সেন্টেন্সে দেখেন এখানে কি আছে? ভার্ব সিঙ্গুলার, মেনি তো প্লুরাল ভার্ব গ্রহণ করে, তার মানে মেনি এ মেন। বুঝতে পারলাম? তার মানে আমাদের কোনটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে। আচ্ছা, এখান থেকে চলো একটা নিয়ম বানাই। কি নিয়ম জানেন? দেখেন মেনি এবং কি বলেন তো, মেনি এবং সিঙ্গুলার নাউনের মাঝখানে সবসময় এ বসে। মেনি এবং সিঙ্গুলার নাউনের মাঝখানে সবসময় এ অথবা এন বসে। এবার নিয়ম বানাবেন, ঠিক আছে? 35 নাম্বার একটা ফ্রেজ, হি ইজ ইন এ টেম্পার। সে মেজাজে আছে। সি নাম্বার না রে আনসার? হ্যাঁ, সি নাম্বার। হি ইজ ইন এ টেম্পার, সি নাম্বার। ওকে, 36 নাম্বার কোশ্চেন আমরা একটু দেখার চেষ্টা করব। 36 নাম্বার কোশ্চেন কি আছে? আর্টিকেল ইজ ইউজড বেসড অন। আর্টিকেল ব্যবহার করা হয় কিসের উপরে? স্পেলিং না, সাউন্ড, আরে না, প্রনাউন্সিয়েশন। সঠিক অ্যান্সার কোনটা? প্রনাউন্সিয়েশন। আচ্ছা, নজরুল এজ এ ইউনিভার্সিটি, এগুলো আলোচনা করছি আমরা, ইউরোপিয়ান বকরসকের এগুলো আলোচনা করছি সব। আয়রন ইজ এ ইউজফুল, এজ এ নট এন ইউজফুল। তারপরে এগুলো আমাদের কথা বলছে। এই যে ওয়ান নাইট, এফসিপিএস এই যে সংক্ষিপ্ত শব্দ, বিবিএ, তারপরে এমবিবিএস, এমএ, এফসিএস, এফআরসি, বকরসকর, এগুলো সব পড়ছি আমরা। দায়ের ব্যবহার করব। দায়ের প্রথম ব্যবহার লিখবেন, দা লিখবেন প্রথম ব্যবহার। আগে দাটা কিভাবে ব্যবহার করতে এটাকে শিখাই। দাটা কি করে ব্যবহার করতে হয় একটা এক্সাম্পল লিখছিলাম, লিখি। ইয়েস্টারডে, গতকাল। I went to the market to buy mangoes. খুব মনোযোগ দিয়ে দেখেন। Yesterday I went to the market, অথবা এখানে দা হবে না, I went to market to buy some mangoes, অথবা to buy mangoes। গতকাল আমি আম কিনতে মার্কেটে গিয়েছিলাম। এবার দেখেন, ড্যাশ ম্যাঙ্গোস আর নট টেস্টি, TASTY, টেস্টি। এই এক্সাম্পলটা লিখেন আগে। এখান থেকে দায়ের ব্যবহার কনসেপ্ট তৈরি করতে হবে। এইখান থেকে আর্টিকেল দায়ের ব্যবহার, দুটো লেখা হয়েছে। দেখেন, এটা একটা জিনিস বুঝাবো, গুরুত্বপূর্ণ জিনিস বুঝাবো, খুবই গুরুত্বপূর্ণ। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই ম্যাঙ্গোস। গতকাল আমি আম কিনতে গিয়েছিলাম। ওইখানে কোন আম কিনতে গিয়েছিলেন এটা কি নির্দিষ্ট না, কিন্তু এইবার বলছেন ড্যাশ ম্যাঙ্গোস আর নট টেস্টি, আমগুলো সুস্বাদু নয়। কোন আমগুলো? গতকাল যেইগুলা কিনে আনছেন এইগুলা।
তার মানে আপনি এবার যে কোনো আমকে বোঝাচ্ছেন না, আপনি নির্দিষ্ট করে কিছু আমকে বোঝাচ্ছেন। কাকে? ওই যে গতকাল কিনে আনা আমকে। এই কারণে এখানে আর্টিকেল দা বসবে। এখানে আর্টিকেল কি বসবে? দা বসবে। কি শিখলাম আমরা? কোনো একটা নাউনকে প্রথমবার যখন ব্যবহার করি, কোনো একটা নাউনকে প্রথমবার যখন ব্যবহার করি, তখন সেক্ষেত্রে আর্টিকেল বসে না। কিন্তু পরবর্তীতে যখন আবার একই নাউনকে উল্লেখ করা হয়, সেক্ষেত্রে আর্টিকেল দা বসে। এই যে আমি নির্দিষ্ট করাটা শিখাইলাম, এটা যদি আপনার সেন্সে কাজে লাগে, তখনই আপনার মানে আপনার নিজের ভিতরে ডেভেলপ আসবে। নাহলে মুখস্থ করে হয় না এটা বাস্তবিক করতে। ইয়েস্টারডে, গতকাল আই ওয়েন্ট টু মার্কেট টু বাই ম্যাঙ্গোস। গতকাল আম কিনতে আমি বাজারে গিয়েছিলাম। দ্য ম্যাঙ্গোস আর নট টেস্টি। আমগুলো টেস্টি নয়, সুস্বাদু নয়। এবার চিন্তা করেন, এবার এই যে আম আছে, আমের বিভিন্ন ভাগ আছে না? আমের হচ্ছে আপনার কি বলেন, আমের হচ্ছে আপনার উপরে সবুজ থাকে, ভিতরের অংশটা লাল থাকে, তাই তো? আচ্ছা, ভেতরের অংশটা যখন আমরা আমের ভেতরে, মনে করেন আপনি আম পছন্দ করেন, আমের জাস্ট একদম ভেতরের অংশটা পছন্দ করেন। আপনি এবার চিন্তা করেন, আই লাইক দ্য রেড পার্ট অফ ম্যাঙ্গোস। আই লাইক দ্য রেড পার্ট অফ ম্যাঙ্গোস। আমি আমের লাল অংশটা পছন্দ করি। কোনো দেশ ছোলা ছাড়া খাই তো, এই জন্য বললাম। অথবা আপনি এটা লিখতে পারেন, আমি আই লাইক দ্য ইয়েলো পার্ট অফ দ্য এগস। আমি ডিমের শুধু হলুদ অংশটা খেতে পছন্দ করি। এই যে কোনো নির্দিষ্ট করে বোঝালেন আপনি কোনটা খেতে পছন্দ করেন, এক্ষেত্রে কি আসবে বলেন তো? আর্টিকেল দা। এগুলোর জন্য নিয়ম পড়তে হয় না, এমনি বোঝা যায়। এটা এই কনসেপ্টটা তৈরি করতে হবে। আচ্ছা, এইবার চলেন আমরা একটু দুই একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। এরকম দু একটা এক্সাম্পল দিই, চলেন। ভাল লাগবে, মজা পাবেন। হোয়ার ইজ ড্যাশ বয়, হি ইজ ড্যাশ গার্ডেন। হোয়ার ইজ ড্যাশ বয়, হি ইজ ড্যাশ গার্ডেন। দেখেন এখানে গার্ডেন এবং হোয়ার ইজ এ বয়, হি ইজ ইন দ্য গার্ডেন, ইন এ গার্ডেন, এটা হয় না। আমি গার্ডেনে যে বালকটা আছে আমি তাকেই খুঁজছি, এই জন্য হোয়ার ইজ দ্য বয়, ওই বালকটা কোথায়? এরপরে বলছে হি ইজ ইন দ্য গার্ডেন, নির্দিষ্ট একটা বাগানে আছে। নির্দিষ্ট এই সেন্টেন্সের মানে হচ্ছে নির্দিষ্ট কাউকে খুঁজতেছে, এবং উত্তরে বলা হচ্ছে নির্দিষ্ট কোনো বাগানে আছে। তো হোয়ার, আমি যে কোনো ছেলেকে খুঁজি না, হোয়ার ইজ দ্য বয়, সেই ছেলেটি কোথায়? একজন উত্তর দিচ্ছে হি ইজ ইন দ্য গার্ডেন, সে বাগানে মুভি দেখতেছে, আম খাইছে। বুঝতে পারছেন? দেখেন আরেকটা এক্সাম্পল দিই, বুঝতে পারবেন, ভালো লাগবে। 53 নাম্বার কোশ্চেন, দ্য হাউস হ্যাজ আ বিউটিফুল গার্ডেন। বাড়িতে কি আছে বলেন তো? একটা সুন্দর বাগান আছে। আচ্ছা ঠিক আছে, লেট আস সিট ইন ড্যাশ গার্ডেন। এই যে একটু আগে যে এক্সাম্পল দিলাম, বলছে কি বাড়িতে বাগান আছে, এখন আপনাকে বসতে কোন বাগানে দিবে? যে কোনো বাগানে না, ওই বাগানটা দিবে। এই জন্য আর্টিকেল দা বসবে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তাল পাতা। বলেন বুঝছেন কিনা বলেন? এই দুইটা বলেন, 52-53, এই বেসিক। এবার লিখবেন কি বলেন তো? টিসি। টি মানে দা, সি মানে টিবিসি, টি মানে দা, বি মানে বেসিক, সি মানে ক্লিয়ার। এরপরে নিয়ম আমরা দেখব, কিন্তু আমরা আর্টিকেল দায়ের বেসিকটা শিখতে পারলাম কিনা, বুঝতে পারলাম কিনা। পৃথিবীতে কোনো দিন হারাবার নয় কিছু কিছু প্রেম, নিকশিত হেম, যাদের ইতিহাস গর্বিত হয়, সেই প্রেম আজ তোমাকে দিলাম, তুমিও ভালোবেসে দিও দাম তার, তুমি শুধু। গুরুত্বপূর্ণ আলোচনা। অ্যাডজেক্টিভের পূর্বে কমন নাউন যখন পড়াইছিলাম তখন এই কথা বলেছিলাম, এবং অ্যাডজেক্টিভ যখন পড়াইছিলাম তখন এই নিয়মটা পড়াইছিলাম। দেখেন মনে আছে কিনা? অ্যাডজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল দা ব্যবহার করা হয় তখন সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায় এবং ভার্বটা প্লুরাল হয়। এই যে শোনা, দেখেন এই যে বার্চ আছে, অ্যাডজেক্টিভ আছে না, এই যে আর্টিকেল, আমাদের ভার্বটা কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। সাবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসতে পারে না? বসতে পারে না। এই জন্য আমরা দা যখন যুক্ত করে দেব
দ্য ভার্চুয়াস, তখন আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন হয়ে যাবে, এই জন্য ভার্বটা এখানে, এই জন্য আর্টিকেল ব্যবহার হয়েছে। এটা কি নতুন আর্টিকেলের নিয়ম? না, এটা গ্রামারই করছি আমরা। আবার দেখেন কি বলছে এটা, হি স্টাক মি অন দ্য হেড। আচ্ছা, অনেক সময় পসেসিভ, শোনেন, অনেক সময় আমাদের পার্টস অফ বডি, আমাদের বডির যে বিভিন্ন অংশ আছে, এদের পরিবর্তে এদের পূর্বে অনেক সময় আর্টিকেল দা বসে থাকে, এদেরকে সাধারণত পসেসিভ দা বলা হয়। এটা জাস্ট এতটুকু মনে রাখেন। এই যে হেড মানে মাথা, আমাদের বডির একটা অংশ, আর এই হেড অবশ্যই একটা কি বলেন তো নাউন, নাউনের পূর্বে কি বসে বলেন তো, পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, এজন্য এর নাম হচ্ছে পসেসিভ দা। বুঝতে পারলাম? এই ক্ষেত্রে কখনো এরকম হয়। পরে এক্সাম্পলটা দেখেন, পরে এক্সাম্পলটা দেখেন তো একটু খুব ভালো লাগবে। পরে এক্সাম্পলটা দেখেন, বলছে দা মোর মেরা, আরে যত বেশি তত খুশি। আহা, দা মোর দা মেরিয়ার, ফ্রেশটা লিখে রাখেন। এই যে আমরা ডাবল কম্পারেটিভ মনে আছে পড়াইছিলাম, ডাবল কম্পারেটিভের উপরে আর্টিকেল কি বসে? দা বসে। তার মানে এটা কি নতুন নিয়ম? না। আচ্ছা, এটা কি আর্টিকেল বলা হয়? এটা একটু জেনে রাখেন, ইনস্ট্রুমেন্টাল আর্টিকেল। এগুলো জীবনে আসে না ভাই, কোনো এক সময় আসছে হয়তো। এখন দা স্যুপ ইজ হরিবল, মানে আমি যে স্যুপটা খাইছি এটা খুবই বাজে ধরনের। আই এম গোয়িং টু কমপ্লেন টু ড্যাশ রেস্টুরেন্ট। এখন আপনি স্যুপ খাইছেন, এখন আপনি কমপ্লিমেন্ট কোন জায়গায় ওই নির্দিষ্ট দোকানে যাবেন, নির্দিষ্ট রেস্টুরেন্টে যাবেন, এখানে আর্টিকেল দা বসবে। বুঝতে পারলেন? ওকে, নেক্সট। পরে আমরা দেখার চেষ্টা করব, এগুলো সেম জিনিস। আই উড লাইক টু হ্যাভ পিয়ানো। দেখেন এটা কোথায় পড়েছিলাম, এটা আপনাদের বলছিলাম কিনা দেখেন তো একটু দেখান। দেখেন মোস্ট অফ হয় না, হয় মোস্ট হয় অথবা মোস্ট অফ দা হয়। এখানে দা নাই, এই কারণে হয়নি। মোস্ট অফ দা বয়েস, এটা সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার এটা। প্রথম অধ্যায়ে পড়ানোর কথা, হয় মোস্ট হয় অথবা মোস্ট অফ দা হয়, না হয় অলমোস্ট হয় অথবা অলমোস্ট অল অফ দা হয়। চারটা এক্সপ্রেশন। এটা কোথায় পড়াইছি দেখেন, 74 নাম্বার কোশ্চেন। লেটস গো হোম। এই যে হোমের পূর্বে এখানে লেখাও আছে, এখানে একটু দেখতে পারবেন। হ্যাঁ, হোমের পূর্বে আমাদের কি বসে না দেখেন, এই যে গো হোম, অ্যাব্রোড, বাড়ি যাওয়া, দেশ বিদেশ যাওয়া। তারপরে বেডের পূর্বে কি ইন বসে, বাসার নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। ঠিক আছে, এই অনুসারে আমাদের কি বসে বলেন তো, হোমের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, ইন বেড আছে এখানে কোনো আর্টিকেল বসবে না। এটা একটু দেখে রাখবেন। পরে একটা গুরুত্বপূর্ণ নিয়ম লেখেন, একটা গুরুত্বপূর্ণ নিয়ম। এবার 75 নাম্বার থেকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম লিখবেন। 75 নাম্বার থেকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম লিখবেন। দেখেন, সমগ্র জাতি বোঝাতে, সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে লেখেন কমন নাউন এর পূর্বে আর্টিকেল দা বসে। এটা দেখেন, এই সাধারণত এই নিয়মটা থেকে প্রশ্ন হয়, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল দা বসে। ডু অর ডাই বেচে এক্সাম হবে একটা বা দুটো এক্সাম নেবে আপনাদের। শুনেন, আমি যতটুকু কথা দিয়েছি ততটুকু রাখার পরে বাকি যেটা, এটা আমার উদারতা বা উদ্যতা, আমি বাধ্য নই। ডু অর ডাই এক্সাম বেচে এখন সবাই পড়াশোনা করছে, আমি মডেল টেস্ট নিব আমি। ঠিক আছে, ব্যস্ত আছি, একটু সময় দিতে হবে। আমাদের ডু অর ডাই বেচছিল 10 মার্কসকে কেন্দ্র করে, 10 মার্কসকে কেন্দ্র, এবং ওইখানে কি পরিমাণ ছেলেমেয়েরা পরীক্ষা দেয় এটা তো বুঝতে পারছি। লিখেন, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল দা বসে। এটা আপনাদের অতি পরিচিত নিয়ম। আর্টিকেল বলতে কি আমার দুনিয়ার যত আর্টিকেল আছে, এয়ারপোর্ট বলতে দুনিয়ার যত এয়ারপোর্ট আছে সবকে বোঝাচ্ছে। দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। এখন খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে প্লেস নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তারপরে একটা এ বসছে, এই জন্য এটা দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। বি নাম্বার 76 নাম্বার কোশ্চেন। 76 নাম্বার কি আছে বলেন তো, দা কাউ ইজ এন ইউজফুল। ইউজফুলের পূর্বে এন বসে, দা কাউ ইজ এ ইউজফুল এনিমাল। সঠিক আনসার এটা। আচ্ছা, এন বলতে কি এন বসে নাকি দা এন্ড বসবে? দা এন্ড ইজ। দেখেন, আমাদের জাতি বোঝাতে কি বসবে? যে দা।
সমগ্র পিঁপড়া জাতিকে বোঝানো হয়েছে, এই জন্য আমাদের দা ব্যবহার করা হয়েছে, সমগ্র জাতিকে বোঝানো হয়েছে। এরপরে আরও আছে এই নামের, হ্যাঁ এই নামের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এই নামের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, এই নামের অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। দেখে কি বলা আছে, দা লায়ন হবে, দা লায়ন ইজ এ ফেরিসিয়াস অ্যানিমেল। তারপরে চুজ দ্য কারেক্ট অপশন। এইটা কোথায় থেকে বসছে? কমন নাউনের পূর্বে কমন নাউন কখনো একা বসে না, কমন নাউন কখনো একা বসে না, কিন্তু আমরা বলছিলাম যে মেন এবং উইমেনের পূর্বে আর্টিকেল বসে না, ম্যান ইজ মডাল, হ্যাঁ, দা ম্যান ইজ মডাল না, ম্যান ইজ মডাল, এটা ওই জায়গা থেকে আসছে। 80 নাম্বার, দা অ্যামাজন ইজ দা। দেখেন সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল কি বসে? আর্টিকেল দা বসে, এই জন্য দা লংগেস্ট। ঢাকা ইজ দা লার্জেস্ট, এগুলো সব আগের নিয়মে পড়ে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট দা। এডুকেশন ইজ এ মোস্ট পাওয়ারফুল থিংস অলসো টু নো দেয়ার পজিশন, সেম ডু ইউ নো দ্য ব্লু স্কাই। এবার 2 নাম্বার নিয়ম লিখবেন। আর্টিকেলের আমরা একটা নিয়ম পড়ছি, ডেফিনিট আর্টিকেল অর্থাৎ আর্টিকেল দায়ের একটা নিয়ম পড়ছি। 2 নম্বর লিখবেন, পৃথিবীতে যা কিছু একটা আছে, পৃথিবীতে যা কিছু একটা আছে, সবার পূর্বে আর্টিকেল দা বসবে। পৃথিবীতে যা কিছু একটা কি আছে? উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, পৃথিবী, তারা, চাঁদ, সূর্য, তারপর হচ্ছে ধর্মগ্রন্থ বলেন, ধর্মগ্রন্থ, তারপর বিভিন্ন পাহাড় পর্বতের নাম, বিভিন্ন বিখ্যাত সংবাদপত্রের নাম, যা আছে পৃথিবীতে একটা আছে। পৃথিবীতে যা একটা আছে, অদ্বিতীয়টা আর নাই, ওইটার দ্বিতীয়টা আর নাই, ওটা সবার পূর্বে আর্টিকেল দা বসবে। তখন দেখবেন নদী, সাগর, পর্বত, এই যে দা আর্থ, সব কিছু বেড়ে যাবেন। একটা এক্সাম্পল যদি আমরা করি, দেখা যাক আমাদের এইরকম এক্সাম্পলের একটা এক্সাম্পল যদি করি। 87 নাম্বার কো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট? বলছে দ্য স্কাই ইজ ব্লু, স্কাই দা আছে। দ্য মুন শাইনস এট নাইট, মন রাতে গান শোনায়, আলো দেয়। আর্থ পৃথিবী একটাই আছে, দা স্কাই ইজ ব্লু। ইনকারেক্ট হচ্ছে এটা, ডি নাম্বার। বুঝতে পারলেন? ইনকারেক্ট হচ্ছে ডি নাম্বার। আচ্ছা, এইটা একটু লিখে রাখবেন। 88 নাম্বার, হি জয়েন্ট, জয়েন্টের পূর্বে আর্টিকেল টু বসে না। আমাদের প্রিপোজিশনে পড়েছিলাম, মনে রাখবেন যে কোনো নাউন দ্বারা যদি ওইটাকে পেশা বোঝানো হয়, পেশা, যেমন সে সেনাবাহিনীতে যোগ করে, সে আর্মি হচ্ছে আমাদের একটা নাউন, কালেকটিভ নাউন। যদি নাউন দ্বারা কোনো পেশাকে বোঝানো হয় তখন এটা তার পূর্বে আর্টিকেল দা বসে। হি জয়েন্ট দা আর্মি। এটা একটু লিখে রাখতে পারেন ছোট করে, এটা একটু লিখে রাখতে পারেন ছোট করে, এটা একটু লিখে রাখতে পারেন ছোট করে, একটু লিখে রাখতে পারেন, ঠিক আছে? ছোট করে একটু লিখে রাখতে পারেন, ছোট করে একটু লিখে রাখতে পারেন। তো নাউন দ্বারা যদি পেশার নাম বোঝায়, নাউন দ্বারা যদি পেশার নাম বোঝায়, তখন সেটাকে আর্টিকেল কি বসে? দা বসে। আচ্ছা, আরেকটা লিখে রাখবেন যে দেশের নাম যদি কি হয়? প্লুরাল হয়, সমষ্টিবাচক অথবা প্লুরাল হয়। দেশের নাম যদি সমষ্টিবাচক, এইটা একটু লিখে রাখেন তো। সাধারণত দেশের নামের পূর্বে আর্টিকেল দা বসে না, কিন্তু লিখবেন, এটা দেখবেন 3 নাম্বার নিয়ম, দায়ের 3 নাম্বার নিয়ম। দেশের নাম যদি সমষ্টিবাচক, সমষ্টিবাচক কোনগুলা মনে আছে? সমষ্টিবাচক বা প্লুরাল, PLURAL, প্লুরাল হয়। এই দুটো আগে বুঝেন। সমষ্টিবাচক কোনগুলা বলেন তো? দ্য ইউনাইটেড স্টেটস, দেখেন অনেকগুলো স্টেটস নিয়ে। আবার যেমন দ্য ইউকে, আবার দ্য ওই যে ইউনাইটেড এমিরেটস, আর মানে আরব আমিরাত যেটা, এটা। আবার প্লুরাল দেখেন মালদ্বীপস, প্লুরাল। আবার দেখেন নেদারল্যান্ডস, প্লুরাল, এস আছে। তার মানে আমরা কি সমষ্টিবাচক এবং প্লুরাল নাউন, দেশের নাম যদি সমষ্টিবাচক এবং প্লুরাল হয়, সেক্ষেত্রে আর্টিকেল দা বসে। এই কারণে দ্য ইউকে হয়, কিন্তু দা আমেরিকা হয় না। দ্য ইউকে হয়, দা আমেরিকা হয় না। বুঝতে পারলেন? এই কারণে হয় না। একটা এক্সাম্পল আমরা করতে চাই, দেখি কি আছে বলেন তো। 89 নাম্বার কোশ্চেন, 89 নাম্বার কোশ্চেন। লাস্ট সামার, গত উই ভিজিটেড, কি? কানাডা, ঠিক আছে। ইউনাইটেড স্টেটস আর্টিকেল দা বসবে। দা কানাডা কেন বসবে? দা ইউনাইটেড স্টেটস, এটা হতে পারে। কানাডা অ্যান্ড দা ইউনাইটেড স্টেটস, সঠিক আছে এটা। দা কানাডা, এটা সঠিক আছে, এটা বি নাম্বার। কানাডা সাধারণ নাম, ঠিক আছে। উই ভিজিটেড দা ইউএসএ, আর্টিকেল দা ইউএস, সেম। লাস্ট এই কোশ্চেনটা লিখবেন, লাস্ট নিয়ম আর্টিকেল দায়ের। এখন জাতি বুঝাতে দা হয়, ভাষার পূর্বে দা বসে না। লেখাটা একটু
কেমন যেন হয়ে গেল না, বোঝাচ্ছে না আমি বলে দিচ্ছি একটু। জাতি বোঝাতে আর্টিকেল দা বসে, জাতি বোঝাতে জাতির পূর্বে আর্টিকেল দা বসে, কিন্তু ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। বসানো যায়, কিন্তু অন্য ক্ষেত্রে এটা পরীক্ষা আসবে না, দরকার নেই, মাথা নষ্ট করে লাভ নাই। জাতি বোঝাতে জাতির পূর্বে আর্টিকেল দা বসে, কিন্তু আমাদের ভাষার পূর্বে আর্টিকেল দা বসে, এটা আমরা বলেছি মনে হয়, তাই তো? এই যে এক্সাম্পলটা হচ্ছে বিখ্যাত এক্সাম্পল, একটা এক্সাম্পল বুঝলে সবগুলো পেয়ে যায়। দেখেন বলছে ড্যাশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, তার মানে কি আসবে? দা ইংলিশ, জাতি বোঝাতে দা বসে। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ হোয়ার দ্য ড্যাশ ইজ এ নেশন, দ্য ড্যাশ ইজ এ নেশন, ইংলিশ ইজ এ নেশন। হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলতে পারে, ভাষা নামের পূর্বে বসেন। লাইক দা ইংলিশ, ইংরেজদের মতো, সে ইংরেজদের মতো ইংরেজি বলতে পারে। দেখেন হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলতে পারে। লাইক, এখানে দা ইংলিশ আসবে, সে ইংরেজদের মতো করে ইংরেজি বলতে পারে। দা ইংলিশ বলতে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয় নাই, বরং ইংলিশ জাতিকে বোঝানো হয়েছে। দ্য ফ্রেঞ্চ বলতে আমাদের ফ্রেঞ্চ জাতিকে বোঝানো হয়েছে। আমি বোঝাতে পারলাম? ওকে, দেখেন এটা কোথায় পড়াইছিলাম? 99 নাম্বার কোশ্চেন, মনে আছে? কম্পারেটিভ ডিগ্রি পড়াইছিলাম, মনে আছে? যে সেন্টেন্সের শুরুতে অথবা শেষে অফ দ্য টু পেয়ার অথবা টুইন্স এরকম প্লুরাল নাউন থাকলে সেক্ষেত্রে কি হয়? আর্টিকেল দা বসে, কম্পারেটিভের উপরে আর্টিকেল দা বসে। এই দেখেন অফ দ্য টু, এখানে অফ দ্য টু, আর এই কারণে কম্পারেটিভের পূর্বে আর্টিকেল দা। এই সেন্টেন্সটা ভুল যে কত ভুলবান করবে, দাদা কোথায়, পাগল হয়ে যাবে। ঠিক আছে, এটাতে ভিডিও বানানো হবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে এটা তো বসতে পারে না, কম্পারেটিভের পূর্বে আর্টিকেল দা বসতে পারে না সাধারণত, কিন্তু আমরা ওই যে পড়াইছিলাম, মনে আছে? এই দেখেন পরেরটা দেখেন, 100 নাম্বার কোশ্চেন দেখেন, 100 নাম্বার কোশ্চেন। অফ দ্য টু গার্লস, অফ দ্য টু গার্লস শি ইজ দ্য বেটার। মনে আছে? যারা আগের ক্লাসগুলো করছেন তাদের কাছে এটা একদম পানির চেয়ে ভালো লাগতেছে, শরবতের মতো লাগতেছে। আচ্ছা, লাস্টের দেখেন এই যে ডাবল কম্পারেটিভ, শোনা, ডাবল কম্পারেটিভ দেখেন, দ্য আর্লিয়ার, দ্য বেটার, দ্য আর্লিয়ার। আচ্ছা, এইটা একটু আলোচনা, এটা একটু লিখবেন। হ্যাঁ, কোনো নাউন দ্বারা যদি সুপারলেটিভ ফর্মকে বোঝানো হয়, কোনো নাউন দ্বারা যদি সুপারলেটিভ বোঝানো হয়, সেই ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চটাকে বোঝানো হয়, তখন সেই ক্ষেত্রে সাধারণত আমাদের ওই নাউনের উপরে আর্টিকেল দা বসে। যেমন আমাদের প্রাইম মিনিস্টার দেশের সর্বোচ্চ না, এই জন্য দা প্রাইম মিনিস্টার হয়, এ প্রাইম মিনিস্টার হয় না। আমাদের প্রাইম মিনিস্টার কি সর্বোচ্চ পদবাদী না, এজন্য দা প্রাইম মিনিস্টার হয়, এ প্রাইম মিনিস্টার হয় না। আচ্ছা, আর এটা কি হয়? যেমন মেন, দেখেন এখানে বলা আছে কি, হি ইজ দ্য মেন অফ ম্যাচ, হি ইজ দ্য মেন অফ ম্যাচ। যতগুলা মানুষ খেলাধুলা করছে তাদের ভিতরে সে সবচেয়ে ভালো, সবচেয়ে যোগ্যতম। এই যে কারণে আমাদের কখনো আমাদের কি ব্যবহার করতে হবে? যখন আমাদের তুলনা করা হবে, তুলনার ক্ষেত্রে আমাদের কোন নাউন যখন সুপারলেটিভের গুরুত্ব বোঝায়, সুপারলেটিভের গুরুত্ব যখন বোঝায়, তখন সেই ক্ষেত্রে আমাদের আর্টিকেল দা ব্যবহার করতে হয় নাউনের পূর্বে। এটা একটা এক্সাম্পল, দেখি পারেন কিনা। এটা একটা এক্সাম্পল করেন তো। I will meet Dashman who also who came here yesterday. কোনো নাউনকে নির্দিষ্ট করা হলে, ওই নাউনের পরে যদি কোনো ক্লজ ব্যবহার করা হয়, কোনো নাউনকে নির্দিষ্ট করে নাউনের পরে যখন ক্লজ ব্যবহার করা হয়, তখন তারপর আর্টিকেল দা বসে। যেমন এমনিতে বোঝা যায়, I will meet Dashman also who came here yesterday. আমি দেখা করব, মানে যে গতকাল এখানে এসেছিল, একটু বুঝছেন? মানে এই ম্যান, এই ক্লজ দ্বারা মূলত এই ম্যানটাকে নির্দিষ্ট করছে, আমি সবার সাথে না, ওই নির্দিষ্ট একজন ব্যক্তির সাথে, এই কারণে দা। আচ্ছা, এন আপেল অথবা যা আপেল, একটু দেখেন, এন আপেল অথবা দা আপেল, দা আপেল ইউ এইট ওয়াজ রোটেন, ইউ এইট ওয়াজ রোটেন। দেখেন ইউ এইট তুমি খেয়েছিলে, তুমি যেটা খেয়েছিলে, কোনটা খেয়েছিল? যে কোন আপেলটা পচা ছিল, যেইটা তুমি খেয়েছিলে, এই কারণে আমাদের আর্টিকেল দা বসবে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, দেখেন ভালো লাগবে আপনার। আরেকটা এক্সাম্পল দিই, যেমন দিস বুক ইজ ড্যাশ আই এম লুকিং ফর। এইটাই সেই বই যেটা আমি করছি, আপনি কোনটা করছেন? ওইটাই, এই বইটাই। দিস ইজ দ্য ওয়ান, আমরা জানতে পারলাম। আচ্ছা, এরপরে এখানে আমাদের পিয়ানো বাজানোটা জন্য নিয়ে আমাদের একটু কথা বলা আছে। পিয়ানো যখন কেউ যখন পিয়ানো বাজায় সেক্ষেত্রে আর্টিকেল দা বসে। কেমন? কারো দ্বারা যখন আমাদের
বাদ্যযন্ত্র বাজানো হয় তখন তার পূর্বে আর্টিকেল দা বসে। এমনিতেই যখন পিএনএ বাজতেছে হি ইজ প্লেয়িং, তখন সেই ক্ষেত্রে আমাদের প্লে অন ব্যবহৃত হয়, প্লে অন ব্যবহৃত হয়। যেমন এই দুটো আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি। 106 নম্বর কোশ্চেনটা দেখেন। 106 নম্বর কোশ্চেন কি আছে? আই ওয়ান্ট টু বাই ড্যাশ পিয়ানো। আর আপনি কি পিয়ানো কিনছেন আগে? না। আই ওয়ান্ট টু বাই এক পিয়ানো, আমি একটা পিয়ানো কিনবো। আচ্ছা, বাট আই ক্যান নট প্লে, কি কিনতে, আপনি কি করতে পারেন না বলে তো? ওই যে দা পিয়ানো, দা আছে রে ভাই, এ নাম্বার, বি নাম্বার আনসার হয়েছে, বুঝতে পারলেন? আই ওয়ান্টে প্রথমবার উল্লেখ করছেন, ওই যে প্রথম কনসেপ্ট, দ্বিতীয়বার উল্লেখ করছেন, শেষ। আচ্ছা, হি ইজ প্লেয়িং, হি ইজ প্লেয়িং, খুব ভালো করে লক্ষ্য করেন, হি ইজ প্লেয়িং। কেউ যখন কোনো কিছু বাজায়, কারো দ্বারা যখন কোনো কিছু বাদ্য মানে কোনো যন্ত্র বাজানো হচ্ছে, তবলা বাজানো হচ্ছে বা কিছু হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আর্টিকেল কি বসে ব্যবহৃত হয় বলেন তো? দা। হি ইজ প্লেয়িং দা পিয়ানো। এটা জাস্ট একটু মনে রাখেন, সে বাজাচ্ছে। কোনো ব্যক্তি যখন এরকম যে কোনো কিছু বাজাচ্ছে, কোনো যন্ত্র বাজাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের আর্টিকেল দা ব্যবহৃত হয়। সাধারণ রোগ জীবাণুর ক্ষেত্রে আর্টিকেল বসে না, এইডসের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কিন্তু সাধারণ অসুস্থতা যেমন হেডেক, কোল্ড, এদের পূর্বে আর্টিকেল বসে। এটা আপনারা ছোটবেলা থেকে পড়ছেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নাম। রহিম ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল অ্যাজ এ পেশেন্ট। খুব মনোযোগ দিয়ে দেখেন, মসজিদ, হাসপাতাল, ইউনিভার্সিটি, চার্চ, এদেরকে যেই উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, যদি ওই উদ্দেশ্যে যাওয়া হয় তখন আর্টিকেল কিচ্ছু বসে না। যদি ভিন্ন উদ্দেশ্যে যাওয়া হয় তখন আর্টিকেল দা বসে। মোস্ট ইম্পর্টেন্ট। মসজিদ, মন্দির, অন্যান্য যে কোনো ধর্ম প্রতিষ্ঠান, মানে ধর্মের প্রতিষ্ঠান, ধর্ম পবিত্র যে স্থানগুলো আছে, তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, যে কোনো জায়গায়, মানে এইগুলা নির্মাণ করা হয়েছে যেই কারণে, যদি ওই উদ্দেশ্যে ওইখানে যাওয়া হয় তাহলে আর্টিকেল বসে না। যদি অন্য উদ্দেশ্যে যাওয়া হয় আর্টিকেল দা বসে। রহিম ওয়েন্ট টু হসপিটাল এজ এ পেশেন্ট। এখন হাসপাতাল তৈরি হয়েছে কি জন্য? পেশেন্টে যাওয়ার জন্য। এই জন্য এজ এ পেশেন্ট গেছে। এই যে কোনো আর্টিকেল বসবে? কিচ্ছু বসবে না। 2 নম্বর এক্সাম্পলটা দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড এ হার্ট অ্যাটাক। খুব মনোযোগ দিয়ে দেখেন, একদম লাস্টের দিকে আমরা যাই, কি বলা আছে বলেন তো? এখন হি ওয়েন্ট টু যদি আপনি দা ব্যবহার করে দেন, এখন আমি ওই যে একটু আগে একটা এক্সাম্পল, হি ওয়েন্ট টু দা মার্কেট, আমি লিখেও তারপর দাটা কেটে দিয়েছিলাম। কেন? আপনি কোনো নির্দিষ্ট হাসপাতালে যান নাই। বলছে কি? হি ওয়েন্ট টু হসপিটাল, সে হাসপাতালে গিয়েছিল। বিকজ হি হ্যাড এ হার্ট অ্যাটাক, তার কি হয়েছিল? হার্ট অ্যাটাক হয়েছিল। বুঝতে পারলেন? ওকে, আচ্ছা, এরপরে আরেকটা নেক্সট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট লাগবে, ভালো লাগবে ইনশাল্লাহ। আই মেট লাইসা, আহা, লাইসার সাথে দেখা করছি, ওরে কাকা, হু ইজ এ ডক্টর, যে একজন ডাক্তার, ইন হসপিটাল। এবার চিন্তা করেন, আপনি হাসপাতালে দেখা করতে গেছেন, তাহলে আপনার আই মেট লাইসা হু ইজ এ ডক্টর, আপনি হাসপাতালে দেখা করছেন, আপনি হাসপাতালে এখানে কি যাওয়া বোঝাচ্ছে ভাই? একটু বলেন তো, আপনি হাসপাতালে যাওয়া বোঝাচ্ছে। দেখেন, আই মেট লাইসা, আমি লাইসার সাথে দেখা করেছিলাম, হু ইজ এ ডক্টর ইন এ হসপিটাল, যে কিনা একটা হাসপাতালের ডাক্তার। ইন এ হসপিটাল, যে কিনা একটা হাসপাতালের ডাক্তার। আমাকে বোঝাতে পারলাম? ইন এ হসপিটাল, যে কিনা একটা হাসপাতালের ডাক্তার। আমাদের কি আছে বলেন তো? নো আর্টিকেল, এন আর্টিকেল না। আচ্ছা, এরপরে সেকেন্ড দেখেন, লাস্ট কোশ্চেন, 114 নাম্বার। মিনার মা হ্যাজ গন, গিয়েছিল, টু স্কুল টু সি হার। এখন স্কুলে কেন গেছে বলেন তো? স্কুলে তো মিনার মা কেন যাবে? মিনার মা যদি স্কুলে যায়, স্কুলে তো পড়াশোনা করার জন্য। এখন মিনার মা স্কুলে কি জন্য গেছে? তাকে দেখার জন্য। এইখানে আমাদের উদ্দেশ্যে গেছে নাকি অন্য উদ্দেশ্যে গেছে? অন্য উদ্দেশ্যে, এখানে আর্টিকেল দা আসবে। এই এক্সাম্পলটা আমরা আগে করছি। হি ওয়েন্ট টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, হি ওয়েন্ট টু দা কানাডা, না শোনা, হি ওয়েন্ট টু কানাডা অ্যান্ড দ্য ইউএসএ, বি নাম্বার সঠিক আনসার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের একটা আলোচনা ছিল বাট ফর প্লাস নাউন ফ্রেজ। এরপরে এটা যদি হয়, বাট ফর মানে অর্থ কি দাঁড়ায়? দেখেন, আমি একটা এক্সাম্পল লিখে রাখছি। বাট ফর ইউর হেল্প উই ড্যাশ ইন ট্রাভেল। তোমার সাহায্য না পেলে, যদি সেন্টেন্সটা এরকম হয়,
তোমার সাহায্য যদি না পাইতাম, তুমি সাহায্য না করলে, তুমি বই না দিলে, তুমি টাকা না দিলে, তুমি ভালোবাসা না দিলে, তুমি এটা না করলে, যদি এমন এক্সপ্রেশন হয় সেক্ষেত্রে বাট ফর এরপরে নাউন ফ্রেজ হয়। আর এর পরবর্তী যে এই যে বাট ফর এরপরে কি আমাদের এই যে ইউ হেল্প নাউন ফ্রেজ, নাউন এবং কি বলে হেল্প নাউন, এরপরে পসেসিভ দুইটা মিলে কি নাউন ফ্রেজ। এরপরে কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বি3, ওই আমাদের পারফেক্ট পার্টিসিপল। এটা যদি না থাকে উড প্লাস বি1, উড বি, এখানে বি শুধু উড বি হবে, উড বি। তার মানে আমাদের কি ফর ইউর হেল্প, তোমার সাহায্য না হলে আই ড্যাশ, আই হ্যাভ বিন, আই হ্যাড বিন, আই উইল বিন, আই উড হ্যাভ বিন। সঠিক অ্যান্সার করলে তো আই উড হ্যাভ বিন ইন ট্রাভেল। বুঝতে পারলেন? এই হচ্ছে আমাদের আর্টিকেল এবং বাট ফর নিয়ে আলোচনা। এই হচ্ছে আমাদের আর্টিকেল। আরও হিউজ আলোচনা আছে যেটা আসলে আমার বোঝানোর না, কিন্তু এই আলোচনাটা করছে এবং আমি দেখানোর চেষ্টা করলাম, আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আর্টিকেল আলাদা করে পড়ার বিষয় নয়। আর্টিকেল আপনি এথোদা গ্রামার আপনি যা পড়ছেন এটা হচ্ছে আর্টিকেলের অন্তর্ভুক্ত। সেকেন্ড ওয়ান হচ্ছে কিছু কিছু এক্সেপশনাল নিয়ম আছে, এটা আমরা বললাম। এবং কারেকশন এবং পিন পয়েন্ট, এটা সেম কথা। কারেকশন এবং পিন পয়েন্ট, আপনি এতদিন যা গ্রামার পড়ছেন সবগুলার অ্যাপ্লিকেশন হচ্ছে কারেকশন এবং পিন পয়েন্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বুঝতে পারছেন কিনা বলেন তো? 26 জন আছে আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের পরবর্তী ক্লাস হবে সোমবার রাত 10টায় এবং আমাদের শেষ ক্লাস। এর ভিতরে কারো যদি কোনো টপিক বুঝতে সমস্যা থাকে এটা বলবেন। শেষ ক্লাস বুধবার রাত 10টায়। একজন বলছেন এখানে এ কেন হলো, লাইসারটা মনে হয় আপনি লাইসের সাথে দেখা করতে গেছেন। আপনি তো গেছেন, সেটা লাইসের সাথে দেখা করছে যে হাসপাতালে, যে একটা হাসপাতালে চাকরি করে, হ্যাঁ, সেইটা আমরা হচ্ছে 5 থেকে 6 তারিখে পাঠাবো ইনশাল্লাহ। এর ভিতরে আপনাদের গ্রুপে পোস্ট থাকবে। আজকে এই পর্যন্তই, টাটা।